74। আমরা আমরা সূচনা করতে করতে হয়তো অন্যরাও পার্টিসিপেট করবে। আজকে আমাদের ওয়েবিনারের মূল বিষয়বস্তু হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি অ্যাপ্লিকেশন অ্যান্ড রেগুলেশনস ইন বাংলাদেশ। এটা খুবই একটা আমার মনে হয় যে লুক্রেটিভ ইভেন্ট। এই জন্য আমাদের আজকে পার্টিসিপেশন আমরা আশা করি খুবই ভালো হবে। আজকের অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি হচ্ছেন আমাদের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর এমডি সেলিম উদ্দিন। উনি প্রফেসর চিটাগাং ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এবং হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এবং ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান, আপনারা জানেন। তাছাড়া আমাদের সাথে আছেন কি নোট প্রেজেন্টার আজকে। উনি অনেকদিন ধরেই আমাদের সাথে পেপার প্রেজেন্ট করে, আপনারা ওনার নাম হয়তো সবাই জানেন, মোহাম্মদ রফিকুল ইসলাম। উনি হচ্ছেন ফাউন্ডার লার্নিং লাইন একাডেমি। আজকে আমাদের সাথে থাকার কথা ছিলেন আমাদের সেশন চেয়ারম্যান, সেমিনার এন্ড কনফারেন্স কমিটির চেয়ারম্যান, আমাদের পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুর রহমান খান, এফসিএমএ এবং সেক্রেটারি এফআইডি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। উনার আরেকটা প্রোগ্রামের সাথে কোইনসাইড করাতে উনি আজকে আমাদের সাথে জয়েন করতে পারছেন না। যার জন্য উনি অবশ্য আমাদের সবার কাছে ক্ষমা চেয়েছেন। অবশ্য ভবিষ্যতে উনি অবশ্যই জয়েন করার চেষ্টা করবেন। তাই এই পর্যায়ে আমরা মনে করি যে আমাদের অনুষ্ঠান শুরু করার আগে আমরা আমাদের চিফ গেস্টের কাছ থেকে অনুপ্রেরণামূলক কিছু বক্তব্য শুনি, যেটার প্রেক্ষাপটেই উনি আজকে আমাদের জন্য এই ধরনের একটা ওয়েবিনারের আয়োজন করেছেন। জি, প্রেসিডেন্ট সাহেব, আপনার কাছে হ্যান্ড ওভার করলাম মাইক্রোফোন। থ্যাংক ইউ মতিন, আমাদের ট্রেজারার এবং আমাদের রিসোর্স পার্সন মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনারা সবাই জানেন এবং আমাদের কাউন্সিল মেম্বার আছে, আমাদের সম্মানিত মেম্বার আছে এবং মেম্বার ছাড়াও আরো অনেক জায়গা থেকে জয়েন করতে পারে। সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি এবং আপনারা অবগত আছেন যে আমরা আমাদের রিসোর্স পার্সন মোহাম্মদ রফিকুল ইসলাম সেই ব্যাংকিং এর যতগুলো আমরা বলবো যে দিক আছে, বিশেষ করে প্র্যাকটিক্যাল দিকগুলো আছে, একাডেমিক সাইটে একাডেমিকের পাশাপাশি অ্যাজ এ প্র্যাকটিক্যাল ম্যান হিসেবে ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ প্র্যাকটিস তার সবচাইতে বড় এখানে বড় ধরনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমাদের জন্য আমরা বলবো যে শুধু আমরা কিন্তু বইতে লেখে দেখি যে গ্যারান্টি কাকে বলে, টাইপস অফ গ্যারান্টি কি, এটা কি, সবগুলো কিন্তু আমরা এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে গেলে আমাদের যে বর্তমান যে আমাদের রফিক রিসোর্স পার্সন, সে কিন্তু এইগুলোর উপর একাডেমিক এবং প্র্যাকটিস এই দুটা, এবং সে একজন ব্যাংকিং প্রফেশনাল। আমি আগেই বলছি তার অনেকগুলি ডিগ্রি আছে এবং এই জন্য তাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসিডিউর, এটা আমি বলবো যে ব্যাংকিং জগতে যে আমরা শুধু ফাইন্যান্সের ব্যবস্থা করলে আমরা কিভাবে নন ফান্ডেড যেটা বলবো এইটা ইনস্ট্রুমেন্টকে ইউজ করে টোটাল বিজনেসের রিস্ক ম্যানেজমেন্টকে মিনিমাইজ করতে পারে। অর্থাৎ গ্যারান্টি মানে হচ্ছে কি, বায়ার এন্ড সেলার উইথ দ্য ইন্টারমিডিয়েশন অফ দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন একজন আরেকজনের সাথে যোগসূত্র স্থাপন করে বায়ার এবং সেলার দুইজন দুইজনের দিক থেকে যত কিছু রিস্ক আছে তা একটা লেটারে সুন্দর করে বিবৃত করে আমাদেরকে এমন ভাবে কম্পুট দেয় যে উইথাউট ইনভেস্টিং মানি, যে আমরা কিন্তু এখানে ইন্টারন্যাশনাল বলছে, ন্যাশনাল বলেন ইন্টারন্যাশনাল বলেন, যে ব্যাংক গ্যারান্টি দিয়ে আমরা কিন্তু আমার বিজনেসের ক্যাশ ফ্লো, বিজনেসের ফান্ড ম্যানেজমেন্ট এবং বিজনেস অপারেটিং, আমি এই জন্য বলবো যেমন আপনি একটা জিনিস কিনতে যাচ্ছেন, যে সে যদি অ্যাডভান্স পেমেন্ট চায় তাহলে তার গ্যারান্টি এখান থেকে অ্যাডভান্স পেমেন্ট পাঠানো এত কঠিন। বাংলাদেশ থেকে আমরা ইন্ডাস্ট্রি স্থাপন করে যখন সে 10% এত পার্সেন্ট চায়, এটা দেওয়া যেতে কত কঠিন বাংলাদেশে। এবং আমি একটা মেশিন যদি ঠিক করতে যদি পাঠাই বিদেশে, আবার এটাকে ফেরত আনা, এই যে গ্যারান্টি, আমাদের এইরকম অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি আছে, পারফরমেন্স বন্ড গ্যারান্টি আছে, পেমেন্ট গ্যারান্টি আছে, ওয়ারেন্টি বন্ড গ্যারান্টি আছে, পেমেন্ট গ্যারান্টি, ফাইন্যান্সিয়াল গ্যারান্টি, বিড বন্ড গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টি, বিড গ্যারান্টি,
কাস্টম গ্যারান্টি, কাস্টম যে গ্যারান্টি দিই, শিপিং গ্যারান্টি দিই, ডিপার্টমেন্ট গ্যারান্টি দিই, এবং আমরা এসবিএলসি, এই যে টাইপ অফ এলসির মধ্যে যে পার্থক্য, এটা হয়তো আজকে রিসোর্স পার্সন ভালো করে বুঝে দিবে। যে বিশেষ করে এসবিএলসি, এগুলোকে আমরা বিদেশের যে ফান্ডিং গুলো আছে, আমাদের সবচাইতে মজার ব্যাপার হবে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি সম্পর্কে যদি আমাদের যদি প্র্যাকটিক্যাল নলেজ যদি আজকে আমাদেরকে দিবে আমাদের রিসোর্স পার্সন, তাহলে হবে কি, আমরা বিদেশ থেকে সস্তায় কিভাবে, গতদিন আমাদেরকে পড়েছিল যে কিভাবে আমরা ফান্ড পাইতে পারি, এবং এই ফান্ড পাইলে তো মুখের কথা হবে না, এখানে একটা গ্যারান্টি, এটা এটা এটাকে যেটা প্রোটেক্ট করে, মানে প্রোটেকশনাল ইনস্ট্রুমেন্ট, এই যে ন্যাশনাল ব্যাংক গ্যারান্টি কিভাবে ইউজ করে আমরা এটাকে, আমি বলবো যে এটা সেকেন্ড, আপনি যদি ফান্ডকে সোর্স করেন এবং এই সোর্সিংটাকে যদি আপনি ইনফ্লু করে বাংলাদেশে আনতে চান, তাহলে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি জানা ছাড়া এটার কোনো ধরনের বিকল্প নাই, আমি বলবো যে। নাহলে আপনাকে ওই পরিমাণ টাকা এখানে ব্যাংকে রাখি, ব্যাংকের একটা এফডিআর এটাকে লিয়েন করে ওটা দিবে, তখন সে বলবে যে এই টাকা আমার নামে রাখো, তাহলে আর লাগবে না। কিন্তু আমি প্রথমেই বলছি, ব্যাংক গ্যারান্টি এমন একটা ইনস্ট্রুমেন্ট যে উইদাউট এনি মানি আপনার ক্রেডিট ওয়ার্থিনেস এবং টোটাল বিজনেস রিস্কটা, ফাইন্যান্সিয়াল রিস্ক, বিজনেস রিস্ক, ফরেন ফ্ল্যাকচুয়েশন, অনেক ধরনের রিস্ক আছে যেগুলি কিন্তু অলমোস্ট কাভার করা যায়। আমি বেশি সময় নিব না, আমি এটা ইনপুট দিলাম যে আপনারা যারা জয়েন করছেন, আমার 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 মনে হয় যে অত্যন্ত সুন্দর আজকে একটা প্রোগ্রামে আমরা জয়েন করেছি, এবং আমরা এখান থেকে বিস্তারিতভাবে শিখতে পারবো। আমরা বইয়ের লেখা থেকে আমাদেরকে রফিক কিন্তু প্র্যাকটিক্যালি সবকিছু দেখাচ্ছে, এই জন্য রফিকের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদেরকে টাইম দিচ্ছে, আমরা যখন বলে আমাদেরকে সেভাবে টাইম দিচ্ছে, এবং আপনাদের যারা জয়েন করছেন তাদের কাছেও আসলে কৃতজ্ঞ। আমি মনে করি আমার একটা আইসিএমএবিতে একটা লার্নিং কমিউনিটি অলরেডি এস্টাবলিশ হয়েছে। আমরা দেখবো যে যারাই বারবার তারাই মানে সুন্দর করে জয়েন করে, এবং তারা এই জয়েন করার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু মানে জ্ঞান অর্জন করে আমরা শেয়ার করতে পারি একজন আরেকজনের সাথে। এবং আমার টপিক রিসোর্স পার্সন ইজ ভেরি ওপেন, আপনারা চাইলে তাকে ইমেল করতে পারেন, সে তড়িৎ ব্যবস্থা করে অ্যান্সার দিবে। এখানে যদি আমরা 1 ঘন্টার সিপিটি দিচ্ছি, আপনারা ওর মোবাইল নাম্বার সমস্ত কিছু আপনারা কিন্তু এটা সে আমাকে আগেও বলেছে, অলওয়েজ বলে, স্যার আমি আপনার যে কোনো মেম্বার করবে ইন ব্যাংকিং সেক্টরে আমি সলিউশন করে দিব। এই বক্তব্য দিয়ে এবং আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমাদের আজকের সম্মানিত রিসোর্স পার্সনকে ওয়েলকাম জানিয়ে তার প্রেজেন্টেশন আরম্ভ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওকে, আমি রফিককে হ্যান্ড ওভার করলাম, রফিক আনমিউট করতে হবে। Thank you very much, sir, for your nice presentation and introductory wordings, which almost cover what I'm going to deliver in the session, 1 hour long session. Really, I'm honored that so far 110 participants already joined. It, 11 now. this is very excellent number. Excellent. And very motivating number for me because ICMAB আপনারা most respected personalities, professionals of the industry. You are holding a very important position at different corporate houses, enterprises, public and private as well. তো আমি মনে করি আমার ব্যক্তিগত প্রফেশনাল লাইফে আমি যে একটা জিনিস সবচেয়ে বেশি ফেস করেছি সেটা হচ্ছে যে আমরা যেসব কমপ্লায়েন্স গুলো, যেসব রেগুলেশন গুলো আমাদের দেশে আছে, সেই রেগুলেশন গুলো ইমপ্লিমেন্ট করা খুবই সহজ হয় যদি স্টেক হোল্ডাররা রেগুলেশন সম্পর্কে জানে। কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে যে যখন একটা রেগুলেশন আসে তখন রেগুলেশনটা মোস্টলি আমরা যারা এই ব্যবসা বাণিজ্য বা সাথে জড়িত, অ্যাকচুয়ালি স্টেক হোল্ডার, রেগুলেশন স্টেক হোল্ডার কিন্তু বিজনেস পিপল, বিজনেস পার্সোনালিটি। কিন্তু আমরা সেখানে দেখা যাচ্ছে যে এই যে রেগুলেশন গুলোর ক্লারিফিকেশন, আমি স্যারের সাথে
আমাদের পরম শ্রদ্ধেয় সেলিম স্যারের সাথে আমি আলাপ করেছিলাম যে যেই যে রেগুলেশন গুলো দেয়, এই রেগুলেশন গুলো একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে কি কারণে এই রেগুলেশনটা আসছে, পলিসিটা আসছে, সার্কুলারটা আসছে, এটার একটা ব্যাকগ্রাউন্ডটা জানা আমাদের জন্য খুব জরুরি। কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা অনেক সময় মার্কেটে ওইভাবে ডিসিমিনেট হয় না। সেই কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু হয় পরিপূর্ণভাবে চর্চিত হয় না, হলেও হয়তো পার্সিয়ালি চর্চিত হয়, অথবা রং মেসেজ যায়। তো এই জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার, যে পলিসিগুলো আমরা জেনে বুঝে তারপর আমরা ইমপ্লিমেন্ট করবো ইন্ডাস্ট্রিতে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি। আমি ডোমেস্টিক ব্যাংক গ্যারান্টি নিয়ে কথা বলবো না, কারণ ডোমেস্টিক আমরা যখন ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির মেকানিজম গুলো যদি আমরা জানি, তাহলে ডোমেস্টিক ব্যাংক গ্যারান্টি গুলো আমাদের জন্য ইজি হয়ে যাবে। কারণ আমরা ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি কেন আলোচনা করব? কারণ ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি আলোচনা করতে গেলে আমাকে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির সাথে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনটা কিন্তু জানতে হবে। সেই কারণে আমি ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টিটাকে চুজ করেছি। কারণ আমাদের বাংলাদেশে এখন ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, অনেক ফরেন ইনভেস্টর আসতেছে, অনেক ফরেন ডেভেলপমেন্ট হচ্ছে, ফরেন ডোনার এজেন্সি আসতেছে, এখানে কাজকর্ম হচ্ছে, এখানে কন্ট্রাক্টর আসছে, সাব কন্ট্রাক্টিং এজেন্সি আছে। আমাদের এখানে বড় বড় বিজনেস হাউস বিদেশ থেকে লোন নিচ্ছে। লোন নিতে গেলে আমাদের রিপেমেন্ট গ্যারান্টির যে মেকানিজমটা, আমাদের এক্সপোর্টিং বাড়ছে, এক্সপোর্টারদের কি পরিমাণ গ্যারান্টি সুবিধা আমাদের রেগুলেশন ফ্যাসিলিটেট করে, এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করব। আমার এখানে দুটো আলোচনা পার্ট আছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে, আর একটা হচ্ছে আপনার রেগুলেটরি অ্যাসপেক্ট থেকে। তো আমরা সেটা আলোচনা করব। আহ আমাকে এই যদি 30 সেকেন্ড সময় অ্যালাউ করেন, আমার ওই ল্যাপটপে একটু পাওয়ার কানেকশন দিতে হবে। আই এম সরি ফর দ্যাট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আজকে একটু শুরু করি। আমাদের প্রথমে আমরা কিছু ওভারভিউ সেকশনে যাব। আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি, আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি আমি বলবো না, আমি বলবো এটা গ্যারান্টি। গ্যারান্টি অনেকেই দিতে পারে, যেমন পার্সোনাল গ্যারান্টি হতে পারে, কোন একটা কর্পোরেশনও গ্যারান্টি দিয়ে দিতে পারে, ব্যাংকও গ্যারান্টি দিতে পারে। তো এই জন্য গ্যারান্টি আপনি ব্যক্তিও দিতে পারবে, প্রতিষ্ঠানও দিতে পারবে, ব্যাংকও দিতে পারবে, যে কেউ গ্যারান্টি দিতে পারে। একটা কথা হচ্ছে, যাকে আমি গ্যারান্টি দিচ্ছি সে এই গ্যারান্টি অ্যাকসেপ্ট করছে কিনা। কারণ সারা পৃথিবীতে এখনো পর্যন্ত গ্যারান্টি বলেন বা আন্ডারটেকিং বলেন বা ইন্ডেমনিটি বলেন, ব্যাংক হচ্ছে মোস্ট ট্রাস্টেড এন্টারপ্রাইজ অ্যামাং দ্য বিজনেস পিপল অর স্টেক হোল্ডার্স। এই জন্য ব্যাংক গ্যারান্টির বিষয়টা সবচেয়ে বেশি প্রচলিত। পার্সোনাল গ্যারান্টি বা কর্পোরেট গ্যারান্টি, যদি কাউন্টার পার্ট যদি মনে করে, যাকে আমি বেনিফিশিয়ারি, যারা যে গ্যারান্টির বেনিফিশিয়ারি, তা সে যদি মনে করে যে এই ব্যক্তির গ্যারান্টি আমার কাছে এনাফ, ইট ইজ মোর ভ্যালুয়েবল দেন ব্যাংক গ্যারান্টি, তাহলে হতে পারে। কারণ সারা পৃথিবীতে আমরা জানি ব্যাংক গ্যারান্টি ইস্যু করে, কিন্তু বড় বড় এন্টারপ্রাইজেস, যারা পৃথিবীতে বড় বড় কর্পোরেট যারা, তাদেরও কিন্তু গ্যারান্টি দেওয়ার কিন্তু প্রচলন আছে। যেমন মাইক্রোসফট যদি গ্যারান্টি দেয়, এটা হচ্ছে যে মোর দেন ব্যাংক। যদি জাপানের বড় একটা কোম্পানি, যে সে যদি কোনো কাউকে যদি একটা গ্যারান্টি দেয়, ইট ইজ মোর স্ট্রঙ্গার দেন আ ব্যাংক গ্যারান্টি। তো অতএব গ্যারান্টিটা আমরা ইন জেনারেল গ্যারান্টি সবাই দিতে পারে, পার্সন দিতে পারে, কর্পোরেট দিতে পারে, ব্যাংক দিতে পারে। এই জন্য কখনো কখনো পার্সোনাল গ্যারান্টির কথা আসে, কখনো কোনো কর্পোরেট গ্যারান্টির কথা আসে, কখনো কোনো ব্যাংক গ্যারান্টির কথা আসে। আমরা যখন ব্যাংক থেকে লোন নিই তখন বলে যে পার্সোনাল গ্যারান্টি দেন। আবার আমি যদি কোনো এন্টারপ্রাইজকে লোন দিই, যদি তখন আমরা বলি যে কর্পোরেট গ্যারান্টি দেন, মানে আপনার কর্পোরেশন বা আপনার এন্টারপ্রাইজের সমস্ত ডাইরেক্টররা আমাকে বলবে, বা ওই সমস্ত ডিরেক্টরদের একজন প্রতিনিধি হয়ে আমাকে বলবে যে ইয়েস, আমি তোমাকে গ্যারান্টিফাই করছি, তোমার এই 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 বিষয়টা আমি সলভ করব, এই পেমেন্টটা আমি দিব, এই কাজটা আমি করে দেবো, এই এই জিনিসটা আমি সাপ্লাই দিব। অতএব আর ব্যাংক গ্যারান্টি হচ্ছে, ব্যাংক এখানে নিজে গ্যারান্টি দেয় না নিজের জন্য, ব্যাংক অন বিহাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অন বিহাফ অফ দ্য পার্সন
অন বিহাফ অফ দ্য কর্পোরেশন ব্যাংক গ্যারান্টিতে। এই জন্য ব্যাংক গ্যারান্টি বলা হয়, এবং এই ব্যাংক গ্যারান্টিটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যামাং দ্য স্টেক হোল্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো সেই জন্য আমরা ব্যাংক গ্যারান্টি নিয়ে কথা বলবো, এবং ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টিটার কথা বলছি এই কারণে, যেই ব্যাংক গ্যারান্টি গুলোতে ফরেন এক্সচেঞ্জ বা ফরেন কারেন্সির ইনভলভমেন্ট থাকে, সেই গ্যারান্টি গুলাকে বলছি আমরা ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি। সিম্পল ব্যাংক গ্যারান্টি আর ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির মধ্যে তফাৎটাই হচ্ছে ক্রস বর্ডার ব্যাংক গ্যারান্টি অন দ্য পার্ট অফ এ ব্যাংক, অথবা অন দ্য পার্ট অফ এ পার্সন, অন দ্য পার্ট অফ এ কর্পোরেশন। এবং সেখানে ফরেন ওভার দ্য বর্ডার হলে একটা ফরেন এক্সচেঞ্জ বা ফরেন কারেন্সির একটা ইনভলভমেন্ট থাকবে। যদি কোনো ডিফল্ট করে, সেই ক্ষেত্রে ডিফল্ট রিস্কের কারণে তখন ওই কারেন্সিতে এই গ্যারান্টিতে ইনভোকেশন হয়। আমরা সেটা পরের পার্টে আলোচনা করব। আমরা শুধু ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টিটা নিয়ে আমরা আজকে মোটামুটি আমাদের মূল আলোচনাটা হবে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি নিয়ে। ডোমেস্টিক ব্যাংক গ্যারান্টির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে রেগুলেটরি কোনো পারমিশনের বিষয় নাই, কারেন্সি ইনভলভমেন্ট নাই। আমরা যে কাউকে আমরা গ্যারান্টি দিতে পারি, আমাদের লোকাল ল কিন্তু সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যখন ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টিতে যাব, সেখানে আমার দেশের কেউ যদি গ্যারান্টি দেয়, সেই গ্যারান্টি যদি এক্সিকিউট হয় এবং যার পক্ষে গ্যারান্টি দিয়েছি সে যদি গ্যারান্টি এক্সিকিউট হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে, অর্থাৎ সে যদি ডিফল্ট করে, সে যদি কোনো একটা কমিটমেন্ট ফেল করে, তাহলে দেশ থেকে প্রচুর পরিমাণ ফরেন কারেন্সি চলে যাবে ইন দ্য নেম অফ ইনভোকেশন অফ দ্য ব্যাংক গ্যারান্টি। অতএব সেই কারণে এই ব্যাংক গ্যারান্টিটাকে বাংলাদেশ ব্যাংক তথা ফরেন এক্সচেঞ্জ রেগুলেটর কিন্তু খুব স্ট্রিক্টলি মনিটর করে, লাইক লেটার অফ ক্রেডিট, এলসির মতো মনিটর করে। কারণ আপনি এলসিতে একটা সুবিধা হচ্ছে, এলসিতে আপনি এলসির বিনিময়ে কমোডিটি পাচ্ছেন বা সার্ভিস পাচ্ছেন, সার্ভিস আসতেছে, আপনার কোনো একটা গুডস শিপমেন্ট হচ্ছে, সেটার বিনিময়ে আপনি পেমেন্ট দিচ্ছেন। তাহলে এখানে তো উইন উইন সিচুয়েশনের সুযোগ আছে। কিন্তু গ্যারান্টিতে আপনি গ্যারান্টি দিচ্ছেন কিন্তু পারফর্ম করলো না, যেমন পারফরমেন্স গ্যারান্টি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্যারান্টিটা কিন্তু ফান্ডেড হয়ে যাবে, তখন নন ফান্ডেড ইস্যুটা ফান্ডেড হয়ে যাবে। আর ফান্ডেড হওয়ার অর্থ হচ্ছে যে এটা ম্যাক্রো ইকোনমিক একটা ইম্প্যাক্ট আছে, আমার রিজার্ভ থেকে ফান্ড আসবে, টাকা দিয়ে আপনার যে গ্যারান্টি দিয়েছে সেই কিন্তু তখন নিজের ওন সোর্স থেকে টাকা দিয়ে ডলার কিনে বা ফরেন কারেন্সি কিনে দেশের বাইরে ফরেন কারেন্সি পাঠাতে হবে। অতএব একটা নন ফান্ডেড লাইবিলিটি, আই মিন গ্যারান্টি, এটা যে এটার কনসিকুয়েন্সটা কিন্তু অনেক বড়, এবং ফরেন এক্সচেঞ্জ কনটেক্সট থেকে এটার ইম্পর্টেন্স অনেক বেশি বলে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির নীতিগৃতি গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা প্রথমেই দেখি ব্যাংক গ্যারান্টিতে কয়টা পার্টি থাকে। আমরা জানি ব্যাংক গ্যারান্টিটা হচ্ছে, যেমন এলসিতে বায়ার এবং সেলার থাকে, কিন্তু এলসির মূল পার্টি দুইটা। এলসির মূল পার্টি হচ্ছে যে ইস্যুইং ব্যাংক এবং বেনিফিশিয়ারি বা এক্সপোর্টার। কিন্তু গ্যারান্টিতে পার্টি কিন্তু তিনটা, একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে গ্যারান্টি ইস্যুইং ব্যাংক, আর একটা হচ্ছে যে যাকে আমরা গ্যারান্টি দিচ্ছি বা গ্যারান্টি বেনিফিশিয়ারি। এলসি অনেক সময় আমরা এলসি এবং গ্যারান্টি কিন্তু এক করে ফেলি, আসলে এলসি এবং গ্যারান্টি কিন্তু এক না। এলসি এবং গ্যারান্টি এক না কেন? এলসি হচ্ছে যে আপনি কোনো কিছু করবেন, আমি আপনাকে পেমেন্ট দিব, একটা শিপমেন্ট হবে, শিপমেন্টের এগেইনস্টে পেমেন্ট দিব। এখন লাইভ কন্ট্রাক্ট, এটা একটা লাইভ কন্ট্রাক্ট। আমি যখন আমার কাছে ডকুমেন্ট আসে, আমি দেখি যে হ্যাঁ আমার কাছে অরিজিনাল বিল অফ লেডিং আছে, অরিজিনাল ট্রান্সপোর্ট ডকুমেন্ট আছে, অরিজিনাল ডকুমেন্ট আছে, আমি বুঝতে পারলাম এই ডকুমেন্ট দিয়ে যে আমার দেশের কাস্টম টেরিটরির ভিতরে গুডস আসছে, সেই কারণে আমি বুঝলাম যে দিস ইজ দ্য লাইভ ট্রানজাকশন, আমার দেশে গুডস আসছে, বিল অফ এন্ট্রি আমার হাতে আছে, আমি পেমেন্ট করব, দিস ইজ এলসি ট্রানজাকশন। কিন্তু গ্যারান্টির ক্ষেত্রে হচ্ছে উল্টা। গ্যারান্টির ক্ষেত্রে উল্টা কিরকম, যে একটা এলসির মাধ্যমে আমি ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টিটাকে আরো একটু ক্লিয়ার করতে চাই। যেমন আমি জাপান থেকে রিকন্ডিশন ভেহিকেল ইম্পোর্ট করব, আমি একটা এলসি ইস্যু করলাম। এখন এলসি ইস্যু করার পরে আমি ওই এন্ডে বললাম এক্সপোর্টারকে যে আমি যে এলসি দিয়েছি, তুমি যদি শিপমেন্ট না করো তাহলে আমার তো অনেক বড় ক্ষতি হবে, তুমি এটা কিভাবে মিটিগেট করবা? তুমি একটা কাজ করো, তুমি একটা এক্সপোর্ট পারফরমেন্স গ্যারান্টি দাও, আমার এলসির এগেনস্টে একটা পারফরমেন্স গ্যারান্টি। দেখেন দুটো জিনিস ইস্যু হয়েছে। সচরাচর
আমি একটা ইজি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি এই কারণে যে আমরা এলসি এবং গ্যারান্টির মধ্যে ডিফারেন্স, আমি শুরুতেই বলেছি এলসিতে থাকে দুটো পার্টি, একটা পার্টি হচ্ছে শুধু ইস্যুইং ব্যাংক, একটা পার্টি হচ্ছে বেনিফিশিয়ারি বা এক্সপোর্টার, আর গ্যারান্টিতে তিনটা পার্টি থাকে, একটা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট, আর একটা হচ্ছে গ্যারান্টি ইস্যুইং ব্যাংক, আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি। তাহলে আমি যখন জাপান থেকে 100টা রিকর্ডেশন ভেহিকেল ইম্পোর্ট করবো, একটা এলসি দিয়েছি, কিন্তু সেই যদি এক্সপোর্ট না করে আমার এখানে মার্কেটে আমার রেপুটেশন লস হবে, অনেক ফাইন্যান্সিয়াল লসের মুখোমুখি হব। সেই জন্য টাইমলি পেমেন্ট পারফর্ম করবে, শিপমেন্ট করবে, সেই জন্য আমি তার কাছ থেকে একটা পারফরমেন্স এক্সপোর্ট পারফরমেন্স গ্যারান্টি চাইলাম। তাহলে তার কাছে আছে আমার কমিটমেন্ট এলসির মাধ্যমে, আর আমি পেয়েছি তার গ্যারান্টি। এখন ধরেন সে টাইমলি শিপমেন্ট করলো, করার পরে ডকুমেন্ট সব দিল, আমি পেমেন্ট করে দিলাম, এলসি পেমেন্ট করে দিলাম। তাহলে ওকে যে ও যে আমাকে গ্যারান্টি দিয়েছে, এই গ্যারান্টির এগেনস্টে সে পারফর্ম করেছে, অতএব গ্যারান্টি এগেনস্টে ক্লেম করার কোনো সুযোগ নাই, কারণ সে তো পারফর্ম করেছে। কিন্তু সে যদি টাইমলি শিপমেন্ট করতে না পারে বা শিপমেন্ট আদৌ না করে, তখন আমি কিন্তু আমাকে যে গ্যারান্টিটা সে দিয়েছে সেটা কিন্তু এক্সিকিউশনে কিন্তু আমি অধিকার পেয়ে গেছি, কারণ সে শিপমেন্ট করে নাই, সে পারফর্ম করে নাই। এবং সে গ্যারান্টি দিয়েছে এই কারণে যে আমি যদি পারফর্ম না করি তোমার যে ক্ষতি হবে, এই ক্ষতির মূল্যটা আমি তোমাকে দিয়ে দিব, অতএব মূল্যটা পাওয়ার জন্য এই গ্যারান্টির এগেনস্ট আমি ক্লেম করবো। তুমি শিপমেন্ট করো নাই, এই হচ্ছে প্রুফ, টাইম চলে গেছে, উইদিন দ্য এক্সপায়ারি বা উইদিন দ্য শিপমেন্টের মধ্যে, টাইমের মধ্যে তুমি শিপমেন্ট করো নাই, অতএব তুমি, আমি এত টাকা ক্ষতির মুখোমুখি হয়েছি যেটা তুমি জানো, তুমি একটা গ্যারান্টি দিয়েছো, অতএব সেটার বেসিসে আমি তোমার কাছে ক্লেম করলাম, তুমি আমার ক্ষতিপূরণটা দিয়ে দাও। তাহলে দেখেন এলসি হচ্ছে যে পারফর্ম করার এগেনস্টে পেমেন্ট, আর গ্যারান্টি হচ্ছে ডিফল্ট করার এগেনস্টে পেমেন্ট। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন লেটার অফ ক্রেডিট এবং গ্যারান্টি। অনেকগুলো ইস্যু আছে, আমি সংক্ষেপে বোঝার জন্য আমি এই কথাগুলো বললাম। এলসি গ্যারান্টির মধ্যে পার্থক্যটা আমরা আমরা আলোচনা করেছি। আমরা এখানে একটু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, আবার প্র্যাকটিক্যাল কিছু কথাও বলবো। যেমন বিড বোর্ড গ্যারান্টি আমরা বুঝি যে আপনি কোনো টেন্ডারে পার্টিসিপেট করবেন, বিড করবেন, যে বিডিং এর এগেনস্টে আপনি সেখানে যারা টেন্ডার ইনভাইটিং এজেন্সি, আমাদের ব্যাংকে সচরাচর এগুলো আসে, যে টেন্ডার ইনভাইটিং এজেন্সি সেখানে বিড করার জন্য তাকে একটা গ্যারান্টি দিতে হয়, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, টোটাল টেন্ডারের একটা পার্সেন্টেজ তাকে বলতে হয় যে ঠিক আছে আমি তোমাকে গ্যারান্টি দিলাম, তুমি যদি আমার কাজটা দাও তাহলে আমি নেক্সট পার্টে যাব। এটা হচ্ছে বিড বন্ড। পারফরমেন্স বন্ড, আপনি কোনো কিছু পারফর্ম করবেন, এক্সপোর্টার যদি শিপমেন্ট করে, শিপমেন্ট টাইমলি করবে, এই জন্য সে একটা বন্ড দিতে পারে বা গ্যারান্টি দিতে পারে, পারফরমেন্স গ্যারান্টি বা পারফরমেন্স বন্ড। বাংলাদেশের কনটেক্স থেকে আমাদের একজন এক্সপোর্টার, সে আমেরিকাতে এক্সপোর্ট করবে, বায়ার বলতেছে যে তুমি আগে থেকেই তোমার এই শিপমেন্ট দেরি হয়, তুমি টাইমলি শিপমেন্ট করতে পারো না, এবার যদি তোমাকে একটা অর্ডার দিব, তুমি যদি আমাকে পারফরমেন্স গ্যারান্টি দাও, সেই ক্ষেত্রে পারফরমেন্স গ্যারান্টির বিষয়টা থাকে, কে দিবে সেটা আমরা পরে আলোচনা করব। সে যদি বলে যে ঠিক আছে আমি পার্সোনাল গ্যারান্টি দিলে হবে, পার্সোনাল পারফরমেন্স গ্যারান্টি দিলে হবে, না হবে না, তাহলে আমার আমার কোম্পানি দিলে হবে, বলে না তাও দিলে হবে না, তাহলে কে দিবে? তাহলে ব্যাংক দিবে, তাহলে একটা আবার রেপুটেড ব্যাংক হইতে হবে। আবার এখন বিদেশি ব্যাংকগুলো বলে দেয় এক্স ওয়াই জেড অমুক অমুক ব্যাংকের গ্যারান্টি দিলে হবে না, অমুক অমুক ব্যাংকের এলসি দিলে হবে না, এলসি দিতে হবে অমুক ব্যাংকের অমুক ব্যাংকের। এই বিষয়গুলো তখন তাদের মধ্যে একটা নেগোসিয়েশন হয় পারফরমেন্স গ্যারান্টির। আবার কিছু কিছু গ্যারান্টি আছে খুবই প্রচলিত বাংলাদেশে, সেটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি। আমাদের সেলিম স্যার শুরুতেই বলেছেন যে বাংলাদেশে অ্যাডভান্স পেমেন্ট করার আমাদের একটা থ্রেশহোল্ড লিমিট আছে, আমরা ওই লিমিটের বাইরে যে কিন্তু আমরা করতে পারি না। এবং সেই ক্ষেত্রে যদি কোনো একটা ফরেন বায়ার চায় যে আমরা $20,000 পর্যন্ত আমরা অ্যাডভান্স করতে পারি, আমরা কিউ থেকে একটা সার্টেন পোর্শন আমরা দিতে পারি, কিন্তু এর বাইরে যদি আমার যদি ব্যবসা বাণিজ্যের স্বার্থে যদি আমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, সেন্ট্রাল ব্যাংক বলেছে যে তুমি অ্যাডভান্স পেমেন্ট করবা, ঠিক আছে, তবে এটা কাউন্টার গ্যারান্টি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আপনি যদি মনে করেন আপনার $10,000 $5,000 যদি অ্যাডভান্স পেমেন্ট করেন, সেটা যদি রিস্কি মনে করেন, বাংলাদেশ ব্যাংক বলে নাই যে $5,000 আপনি এমনি এমনি ছেড়ে দেন। আপনার যদি মনে করেন যে $5,000 আপনার জন্য রিস্কিয়ার, আপনার জন্য গ্যারান্টি কাউন্টার বা অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি ফ্রি জোন রাখা হয়েছে, সে ফর এক্সাম্পল $20,000, সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন $10,000 দিলেও এটা রিস্কি, আপনি তার কাছে অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি চাইতে পারেন। এটা ডিপেন্ড করে বায়ার সেলার আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। আমার মূল মূল আলোচনার জায়গা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টিটা, যে বাংলাদেশ থেকে অ্যাডভান্স পেমেন্ট করাটা, যেহেতু আমাদের দেশে ফরেন কারেন্সি শর্টেজ আছে, ফরেন কারেন্সি আমরা স্ট্রিক্টলি কন্ট্রোল করি, সেই জন্য বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ব্যাংক অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে একটা সার্টেন থ্রেশহোল্ড লিমিট ক্রস করলে আমরা কিন্তু
অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি চাই ফ্রম দি কাউন্টার ফ্রম যাকে আমি অ্যাডভান্স পেমেন্ট করছি তাকে। বাংলাদেশে মোস্ট অফ দ্য কেসেস কিন্তু দেখেন, বড় বড় মেশিনারি ইম্পোর্ট বলেন বা আপনি কমোডিটি ইম্পোর্ট বলেন, আমাদের একটা সার্টেন পোর্শন কিন্তু প্র্যাকটিক্যালি, যেটা কিন্তু অলিখিতভাবে সত্য, যে এখান থেকে অ্যাডভান্স পেমেন্ট কিন্তু বাংলাদেশ থেকে চলে যায় এবং বায়ার সেলার আন্ডারস্ট্যান্ডিং এর কারণে তারা কিন্তু সেটা কিন্তু আপনার আবার এই বাংলাদেশে কমোডিটির মাধ্যমে ফিরে আসে। অনেক সময় দেখা যায় যে ইনভয়েসের ভ্যালু অনেক কম থাকে, আমরা আশ্চর্য হই কি ব্যাপার, এটা ইনভয়েস ভ্যালু তো কম কেন? কারণ এটার এগেনস্টে অ্যাডভান্স পেমেন্ট আগে চলে গিয়েছে, সেই কারণে এটা অ্যাকচুয়ালি কম প্রাইসে বাংলাদেশে ঢুকেছে। বিভিন্ন কারণে, কেউ ডিউটি এই একটু ইভেট করার জন্য, যে কোনো কারণে হতে পারে, সেই কথাগুলোতে আমি যাচ্ছি না। আমাদের মূল জিনিসটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি আমরা অ্যাডভান্স করি। অ্যাডভান্স ইম্পোর্টের ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট খুবই একটা এই প্রচলিত ট্রেড মেকানিজম। অতএব সেই অ্যাডভান্স পেমেন্টটা আমরা করি, সেটার এগেনস্টে একটা থ্রেশহোল্ড লিমিট ক্রস করলে আমরা অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি চাই। পেমেন্ট গ্যারান্টি চাইতে পারি যে আমরা এক্সপোর্ট করছি, করার পরে ওই এন্ডে আমরা তো বাংলাদেশে এক্সপোর্ট হয় মনে করেন এখনো সেলস কন্ট্রাক্টে, আস্তে আস্তে এলসি কমে যাচ্ছে আমাদের, কারণ বায়াররা এলসি দিবে না আস্তে আস্তে, কারণ এখন ব্যাংকে আসাটাকে খরচ মনে করে ম্যাক্সিমাম ওয়ার্ল্ড ওয়াইড, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক অনেক বিজনেস পিপলও ব্যাংকে আসাটাকে খরচ মনে করে। অপ্রিয় হলেও সত্য কথা যে ব্যাংকের খরচটাকে বাদ দিলে ওনাদের রেভিনিউতে বড় ধরনের একটা ইম্প্যাক্ট আসে, কারণ ব্যাংকের খরচটা তারা মনে করে যে একটা বার্ডেন। অতএব এখনো পর্যন্ত আমাদের ইম্পোর্টটা হচ্ছে ব্যাংক ডিপেন্ডেন্ট, এক্সপোর্টটা আমাদের কন্ট্রাক্ট ডিপেন্ডেন্ট, এবং ব্যাংকের কোনো আন্ডারটেকিং, ব্যাংক শুধু রেমিটেন্সটা প্রসেস করে, অন্য কোনো কিছুতে ব্যাংক কিন্তু এই এক্সপোর্টে খুব একটা বেশি ব্যাংকের উপর ডিপেন্ড না করলেও চলে। কিন্তু জাস্ট ব্যাংক মনিটর করে যে এক্সপোর্ট প্রসিডটা টাইমলি আসছে কিনা, ইম্পোর্ট এক্সপোর্টটা। আবার এখন বাংলাদেশে আস্তে আস্তে ব্যাক টু ব্যাক এলসির বাইরেও ব্যাক টু ব্যাক কন্ট্রাক্ট দিয়েও কিন্তু ব্যাক টু ব্যাক করে কিন্তু এখন র মেটেরিয়াল আনার সুযোগ কিন্তু আছে। কারণ আমাদের বাংলাদেশে রেগুলেশন, যদি সাপ্লাই যদি অ্যাগ্রি করে, আপনি আপনি এলসি ছাড়াও কন্ট্রাক্টের মাধ্যমে র মেটেরিয়াল এনে আপনি কিন্তু আপনার এক্সপোর্ট অর্ডার এক্সিকিউট করতে পারবেন। তো সেই জন্য যেহেতু এলসির উপরে ডিপেন্ডেন্সি চলে যাচ্ছে, কমে যাচ্ছে, আপনি এখন আমরা যখন এক্সপোর্ট করছি বায়ারের এন্ড থেকে তারা এলসি করছে না, প্র্যাকটিক্যালি হচ্ছে তারা কিন্তু গ্যারান্টিও দিবে না, কারণ গ্যারান্টিরও একটা খরচ আছে। এই বিষয়টা কিন্তু বাস্তবতা, যে যেই কারণে আপনি এলসি বাদ দিয়ে গ্যারান্টির উপরে যাচ্ছেন, সেই কারণে আপনি বায়ারের কাছে, ইন্টারন্যাশনাল বায়ারের কাছে আপনি পেমেন্ট গ্যারান্টি চাইবেন, এটাও কিন্তু ইকুইভ্যালেন্ট টু এলসি। অতএব এখানেও কিন্তু কস্ট ইনভলভমেন্ট। অর্থাৎ পেমেন্ট গ্যারান্টিটা মূলত আসে এই কারণে যে বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড, যাদের ক্রেডিট রেটিং খারাপ, যাদের ক্রেডিট রেটিং উইক, তাদের কাছ থেকে ইন্টারন্যাশনাল ডোনার বা ইন্টারন্যাশনাল ল্যান্ডার যারা আছে, তারা যখন ল্যান্ডিং করে তখন তারা পেমেন্ট গ্যারান্টি চায়। এবং বাংলাদেশের আইন অনুযায়ী এরকম পেমেন্ট গ্যারান্টিতে কিন্তু আমাদের একটা রেগুলেটরের পারমিশন নিতে হয়, কারণ আমরা দেখি যে কোন পেমেন্ট গ্যারান্টিটা আমরা দিচ্ছি এবং কে পেমেন্ট গ্যারান্টি দিয়ে চাচ্ছে এবং তার ফাইন্যান্সিয়াল ক্রেডিট ওয়ার্দিনেস কেমন, স্ট্যান্ডিং কেমন, তাকে যে আমরা পারমিশনটা দিচ্ছি সেইটা এক্সিকিউট করতে পারবে কিনা, নাকি ব্যক্তি লাইবিলিটিটা একসময় রাষ্ট্রীয় লাইবিলিটিতে পরিণত হবে, এই বিষয়গুলো এখানে কিন্তু বড় ধরনের একটা বিষয়। এবং সেইটা যারা এই 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 গ্যারান্টি পারমিশনটা দেয় তারা কিন্তু, আচ্ছা আমার স্লাইড কি দেখা যাচ্ছে না? কেউ একজন কি রেসপন্ড করবেন প্লিজ? জি জি, দেখা যাচ্ছে। না, একজন মেসেজ করেছে আমাদের হাসনাইন তৌফিক আহমেদ, শ্রদ্ধেয়। না না, ওটা অনেক আগে, ওটা অনেক ও আগে আচ্ছা, উনি বলেছিলেন। আই এম সরি, আই এম সরি। তো ফর দ্যাট আমি কিন্তু একটু কনফিউজ যে অত উনি দেখতে পাচ্ছে না। তো সেই জন্য পেমেন্ট গ্যারান্টিটার অনেকগুলো, বিশেষ করে বাংলাদেশের কনটেক্সটে পেমেন্ট গ্যারান্টি, আমরা এর আগে একটা সেশনে আলাপ করেছিলাম যে বাংলাদেশে পেমেন্ট গ্যারান্টি শুধু আমরা ইউপাসেলসির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন, ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন সৌদি আরবের, ওই ব্যাংক থেকে যদি আমরা শর্ট টার্ম ট্রেড ফাইন্যান্স নিই, শুধু তাদের জন্য আমরা গ্যারান্টি দিতে পারি। আর অন্যান্য সব ক্ষেত্রে পেমেন্ট গ্যারান্টি বাংলাদেশ ব্যাংকের, সরি, আমাদের পারমিশন নিয়ে তারপরে করতে হয়। তা আমরা একটু যাই সামনের দিকে, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আমরা ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আমরা কথা বলবো না, এটা আমাদের পার্ট না। রোল অফ ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি, আমরা আমরা আমাদের সেলিম স্যার খুব চমৎকার ভাবে বলেছেন যে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির মূল জিনিসটাই হচ্ছে যে আপনি যদি, আপনার কাছে টাকা যদি থাকে আপনি ব্যাংকে কেন আসবেন? আপনার কাছে যদি ক্যাশ কোলাটারাল থাকে আপনি কেন ব্যাংকের একটা এলসি নেবেন, একটা গ্যারান্টি নেবেন? আবার যদি
ব্যাংক যদি বলে যে তুমি 100% মার্জিন দাও, আমি তোমার জন্য গ্যারান্টি দিব, যদি 100% মার্জিন দিয়ে গ্যারান্টি দিতে হয়, তাহলে জিনিসটা কিন্তু ভায়াবল না আর কি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার আমরা তাই করে থাকি। বিশেষ করে আমরা যখন ইন্টারন্যাশনাল কারো নন রেসিডেন্টদের পক্ষে গ্যারান্টি দেই, আমেরিকান কোন কন্ট্রাক্টর বাংলাদেশে মনে করেন ব্যাংকিং করে, সে বাংলাদেশের কোন একটা ব্যাংকে যে যদি বলে যে আমার একটা গ্যারান্টি লাগবে, আমি সরকারকে একটা গ্যারান্টি দিব, বাংলাদেশ সরকারকে একটা গ্যারান্টি দিব, অথবা পানি উন্নয়ন বোর্ডকে একটা গ্যারান্টি দিব, যদি কোনো নন রেসিডেন্ট বাংলাদেশে যদি গ্যারান্টি চায়, তাহলে তার পক্ষে মনে করেন যে সিকিউরিটি ছাড়া আমি গ্যারান্টি দিলাম, কিন্তু দেওয়ার পরে সে হয়তো ডিফল্ট করলো, ডিফল্ট করার পরে তার পক্ষে যে আমি গ্যারান্টি নিয়েছি, সেই গ্যারান্টিটা তো ফরেন কারেন্সিতে আমাকে পে করতে হবে, অতএব এই গ্যারান্টিটা তখন ফান্ডেড হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশের আইনটা আমরা একটু পরে আলোচনা করব, রেগুলেশনটা আমি তারপরে বলে রাখি, সেটা হচ্ছে এই দেশে বাংলাদেশে নন রেসিডেন্টের পক্ষে যদি কোনো গ্যারান্টি কোনো ব্যাংক ইস্যু করে, সেই ক্ষেত্রে তার কাছ থেকে আমরা দু ধরনের কোলাটেরাল চাই। একটা হচ্ছে যে একটা 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 গ্যারান্টি চাই তার দেশের কোনো ব্যাংক থেকে আমাকে দিবে, আমি সেটা এগেনস্টে কাউন্টার গ্যারান্টি ইস্যু করব। আর না হলে সে 100% ফরেন রেমিটেন্স বাংলাদেশে আনবে, এই সেই ফরেন রেমিটেন্সটা একটা ব্যাংকের কাছে থাকে, লিয়েন থাকে, সেটার এগেনস্টে আমরা গ্যারান্টি ইস্যু করবো। আমি সেই রেগুলেশনটি নিয়ে কথা বলবো। আমি শুধু ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির রোলটা হচ্ছে এই রকম, এই ব্যাংক গ্যারান্টির কারণে ট্রেড কিন্তু হিউজলি ফ্যাসিলিটেট করা যায়। আপনাকে শুধু গ্যারান্টি দিয়েই কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারের, বিলিয়ন বিলিয়ন ডলার, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ট্রানজাকশন হচ্ছে, বিশেষ করে ডেভেলপড ওয়ার্ল্ডে। কারণ আমাদের দেশে হয়তো ওইভাবে ব্যাংক গ্যারান্টিটা আমাদের রেস্ট্রিক্টেড, কারণ আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনের কারণে, কিন্তু ব্যাংক গ্যারান্টিটা হচ্ছে যে মোর পপুলার দেন লেটার অফ ক্রেডিট, কারণ এটা নন ফান্ডেড ফ্যাসিলিটি, আপনার এখানে ফান্ডিং ইনভলভমেন্ট কম, আপনি কিন্তু খুব স্মুথলি ব্যবসা করতে পারতেছেন, কাউকে কম্পোর্ট দিয়ে, ব্যাংকের একটা কম্পোর্ট দিয়ে বা কোনো কর্পোরেশনের একটা কম্পোর্ট দিয়ে আপনি এই ব্যবসা করতে পারছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন ল্যান্ডিং করি, আমরা ল্যান্ডিং করার সময় আমরা কাউন্টার পার্ট থেকে আমরা ফান্ডটা পাবো কিনা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পার্সোনাল গ্যারান্টি এবং কোনো ব্যাংক গ্যারান্টি এগুলোকে এক্সপেক্ট করি। অ্যাজ ইউজুয়ালি আমরা কন্টেক্সচুয়ালি আমরা কিন্তু যতদূর সম্ভব আমরা কিন্তু ব্যাংক গ্যারান্টির এগেনস্টে, ব্যাংক গ্যারান্টি যদি থাকে বা কোনো গ্যারান্টি যদি থাকে, সেখানে আমরা কিন্তু ল্যান্ডিং এ আমরা কিন্তু রিপেমেন্ট গ্যারান্টিটা আমরা খুব কমফোর্টেবল সিচুয়েশনে থাকি। আমরা একটু ব্যাংক গ্যারান্টিটা তো আমরা কথা বললাম, আমরা রিস্ক নিয়ে কথা বলি। কারণ আমরা বাংলাদেশে ইদানিং বাংলাদেশে যারা অর্থনীতি নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে বা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে সচেতন, তারা কিন্তু অনেকগুলো জিনিস প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন চোখের সামনে। আমাদের এখন সবচেয়ে বড় বড় হেডেক হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিস্ক। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিস্কটা হচ্ছে সবচেয়ে বড় একটা কনসার্নিং ইস্যু, যে আমরা গতকাল দেখেছি আমার রেট 110, আজকে হয়ে গেছে সেটা 117। তাহলে ওভারনাইট 60 টাকা যখন আপনার এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েট করে, বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে একজন ইম্পোর্টারের বা একজন ইন্টারন্যাশনাল কমিটমেন্ট আছে যার যার কাছে ডলার নাই, টাকা আছে, আপনি চিন্তা করে দেখেন তার জন্য কত বড় বার্ডেন সেটা হয়ে গেছে। ঠিক আমরা ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রেও, যে আমি যখন একটা ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি দিচ্ছি, সেই ব্যাংক গ্যারান্টিটা যখন ইনভোকেশন হবে ফরেন কারেন্সিতে, লোকাল কারেন্সি হলে সেটা একটা বিষয় আছে। কারণ এই ক্ষেত্রে আমাদের দেশের ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি যদি নন রেসিডেন্টের পক্ষে, আমি যদি লোকালি রেসিডেন্টকে যদি কোনো ব্যাংক গ্যারান্টি দেই, সেই ক্ষেত্রে আমার ইনভোকেশন হবে টাকায়। কারণ ওই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমাদের রেগুলেটর কিন্তু বিষয়টা সাজিয়েছে। তো আমি যে ব্যাংক গ্যারান্টি আলোচনা করতে গিয়ে বা আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি যা দেখেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে এত বড় ফরেন এক্সচেঞ্জের ওভারনাইট ফ্লাকচুয়েশন কখনো আর হয়নি। আমরা 1 টাকা 2 টাকা করে 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 58 টাকার ডলার আমার আমার জানা মতে সেটা আজকে 3 গুণ বা দ্বিগুণের 2.5 গুণ হয়েছে, 117 টাকা। সেটা আস্তে আস্তে হয়েছে, কিন্তু ওভারনাইট যে 60 টাকা, এটা কিন্তু আমার যতদূর মনে পড়ে এত বড় লিপ বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেট যে কখনো হয়নি। অতএব এই যে আমরা গ্যারান্টিতে রিস্কের কথা আলাপ করছি, আমাদের কারেন্সি রিস্ক এটা আর বোঝানোর কিছু নাই বা বলারও কিছু নাই, আমরা কিন্তু এই কারেন্সি রিস্কের মধ্যে আছি। আমরা জানি না গ্যারান্টি এই যে রিস্কটা বা কারেন্সি ফ্লাকচুয়েশনটা আরো কত সামনে যাবে, কত সামনের দিকে যাবে। কারণ আমাদের
সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমাদের কারেন্সির রেট যত বাড়ছে, আমরা বুঝতে পারছি কারেন্সির স্কারসিটি আছে দেশে। আমাদের দেশে প্রচুর টাকা আছে কিন্তু প্রচুর সেই পরিমাণ ডলার নেই বা কারেন্সি নেই, বা কারেন্সি থাকলেও বৈধ চ্যানেলে কারেন্সি নেই। যদি কারেন্সি গুলো আমাদের বৈধ চ্যানেলে থাকতো, বা আমাদের যে পরিমাণ আমাদের এই কারেন্সি আসার কথা সেই পরিমাণ কারেন্সি যদি থাকতো, তাহলে আমাদের রেটও এত বেশি হতো না। অতএব আমরা কিন্তু যারা ইন্টারন্যাশনাল এক্সপোজার নিচ্ছি, তারা কিন্তু সবচেয়ে বেশি এখন মাথায় রাখতে হবে যে সেটা হচ্ছে কারেন্সি রিস্কটা। তারপরে ক্রেডিট রিস্কের কথা একটু আলাপ করি। আমরা আমরা এমন কাউকে আমরা গ্যারান্টি দিচ্ছি, বিশেষ করে আপনি মনে করেন যে আপনার কর্পোরেশন, আপনি কোনো কর্পোরেট গ্যারান্টি দিচ্ছেন, আপনি ব্যাংকের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছেন যে হয়তো দেখা যাচ্ছে 1 মাস পরে বা 3 মাস পরে বা 6 মাস পরে আপনার একটা রিস্ক, একটা গ্যারান্টি ম্যাচিউর হবে। আপনার ব্যাংকে একটা ক্রেডিট লাইন আছে, সেই ক্রেডিট লাইন অ্যাভেল করে আপনি হয়তো আপনি এই ডলার কিনে আপনি পেমেন্ট করবেন। কিন্তু হঠাৎ করে ব্যাংক আপনার অন্য ব্যবসার কারণে আপনার হয়তো সিআইবি খারাপ হয়ে গেল, আপনি হয়তো ব্যাংকের রিপেমেন্ট খারাপ হয়ে গেল, যে কোনো কারণে আপনি পেমেন্টটা করতে পারছেন না, ব্যাংক আপনাকে সেভাবে ফাইন্যান্স নাও করতে পারে। অথবা আপনার একটা ক্যাশ ইনফ্লো হওয়ার কথা ছিল, বড় একটা ফান্ড আসার কথা ছিল, সেই ফান্ডটা আপনি এখন ওইভাবে করে পাচ্ছেন না। তাহলে এই যে আপনি ক্রেডিট নেওয়ার পরে ক্রেডিট ডিফল্ট হয়ে গেলেন, গ্যারান্টির ক্ষেত্রে এটা কিন্তু রকমের একটা সমস্যা। কারণ এই জন্য আমরা যখন ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির পারমিশন গুলো দেয়, বা রেগুলেটর যখন এরকম পারমিশন দেয়, তখন কিন্তু এই রেগুলেটর একটা জিনিস সবসময় খেয়াল করে যে কাকে আমি গ্যারান্টি দিচ্ছি, তার ক্রেডিট ওয়ার্দিনেস কেমন, তার এনাফ ক্যাপাসিটি আছে কিনা টু রিপে দা গ্যারান্টি মানি। এই জন্য ক্রেডিট রিস্ক এবং ফরেন এক্সচেঞ্জ রিস্ক, এই দুটো হচ্ছে যে আমাদের সবচেয়ে মারাত্মক। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এই দুটো রিস্কেই কিন্তু আমাদের অনেক বড় কিন্তু একটা প্রেশার আসে আমাদের। অপারেশনাল রিস্ক, লিগাল রিস্ক, এইগুলোর চেয়েও আমি ওই দুটো রিস্কেই কিন্তু সবচেয়ে বেশি হেডেক মনে করি আমাদের বাংলাদেশের কনটেক্সট থেকে। এবার আমরা একটা রেগুলেশনে যাই, ডোমেস্টিক রেগুলেশন অন গ্যারান্টি। ডোমেস্টিক রেগুলেশনের মধ্যে আমরা একটু দেখার চেষ্টা করি রেসিডেন্ট টু নন রেসিডেন্ট। আমরা রেসিডেন্ট, আপনি রেসিডেন্ট, আমি রেসিডেন্ট, আমরা নন রেসিডেন্টকে গ্যারান্টি দিব। আমাদের এরকম অনেকগুলো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যেমন মনে করেন যে আপনি এই ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স করছে, এরকম একটা প্রজেক্টে আপনি কোনো কিছু সাপ্লাই দিবেন, কোনো কিছু আপনি সেখানে পারফর্ম করবেন, সেই ক্ষেত্রে আপনার গ্যারান্টির দরকার হয়। সেই জন্য আমি রেসিডেন্ট হিসাবে নন রেসিডেন্টকে যখন গ্যারান্টি দিব, নন রেসিডেন্ট বলতে দেশের ভিতরের নন রেসিডেন্ট আছে, এমন একটা প্রজেক্ট নন রেসিডেন্ট ফাইন্যান্স করেছে, অথবা দেশের বাইরে কোনো একটা টেন্ডারে আমি বিড করব, কোনো একটা সাপ্লাই এর জন্য আমাকে এনগেজমেন্ট করবো আমাকে, সেই ক্ষেত্রে আমার কিন্তু নন রেসিডেন্টকে যখন গ্যারান্টি দিতে হবে, নন রেসিডেন্ট তো আর টাকায় গ্যারান্টি নিবে না, নন রেসিডেন্টকে গ্যারান্টি দিতে হবে ফরেন কারেন্সিতে। তো আসুন আমরা একটু দেখি নন রেসিডেন্টদের। যেমন নন রেসিডেন্টদের গ্যারান্টির ক্ষেত্রে কিছু কিছু গ্যারান্টি আছে যেগুলো বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে না, কিছু কিছু গ্যারান্টি আছে যে বাংলাদেশ ব্যাংক পারমিশন লাগবে। যেমন ব্যাংক গ্যারান্টি আছে বিড বন্ড, পারফরমেন্স বন্ড। আপনি, আমি এখানে একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি যে অ্যাপ্লিকেন্ট হচ্ছে রেসিডেন্ট, এবং আমাদের রেগুলেশনে বলা আছে যেমন লোকাল সাপ্লায়ার, আপনি কোথাও সাপ্লাই দিবেন, যেমন আপনি পানি উন্নয়ন বোর্ডের একটা কাজ হচ্ছে ফাইন্যান্স বাই চায়না, সেখানে আপনি কন্ট্রাক্টারি করবেন, সেখানে আপনি পাথর সাপ্লাই দিবেন। পাথর সাপ্লাই দিতে গেলে তাহলে আপনি হচ্ছেন লোকাল সাপ্লায়ার। সেই ক্ষেত্রে আপনি ব্যাংকের কাছে আসলেন, ব্যাংক গ্যারান্টি লাগবে। তো ব্যাংকের কাছে আসার পরে ব্যাংকের এই যে গ্যারান্টি চাচ্ছে, গ্যারান্টি বেনিফিশিয়ারিকে নন রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল টেন্ডার ইনভাইটিং এজেন্সি। সেই ক্ষেত্রে এইটা উদ্দেশ্য বিড বন্ড, পারফরমেন্স বন্ড, এই রকম গ্যারান্টি ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো পারমিশনের দরকার হয় না। তাহলে আমি যদি নন রেসিডেন্ট হই, আমি যদি রেসিডেন্ট হই, নন রেসিডেন্ট যদি টেন্ডার, ইন্টারন্যাশনাল টেন্ডার ইনভাইটিং এজেন্সি, ইন্টারন্যাশনাল টেন্ডার ইনভাইটিং এজেন্সি, সেই ক্ষেত্রে আমাকে ফরেন কারেন্সিতে যদি আমাকে গ্যারান্টি দিতে হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো পারমিশন লাগবে না। অর্থাৎ বিড বন্ড, পারফরমেন্স বন্ড ইন ফেভার অফ দি ইন্টারন্যাশনাল বা নন রেসিডেন্ট টেন্ডার ইনভাইটিং এজেন্সি ওয়ার্কিং ইন বাংলাদেশ অথবা অ্যাব্রোড, তাদেরকে যদি আপনি যদি টেন্ডার বা বিড বন্ড বা পারফরমেন্স বন্ড যদি দিতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই এই বাংলাদেশ ব্যাংকের কোনো পারমিশনের দরকার নেই। যেমন আমরা এক্সপোর্টের ক্ষেত্রে মাইনর গ্যারান্টি ইস্যু করি, এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক পারমিশন দরকার নেই। যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সেই সব এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি ছোটখাটো কিছু ইস্যু আছে,
যেমন মনে করেন যে আপনার ডকুমেন্ট হারিয়ে গেছে, আপনি বাংলাদেশ থেকে কালেকশনে আমেরিকাতে বা ইউরোপে ডকুমেন্ট পাঠালেন, সেই ডকুমেন্টটা হারিয়ে গেছে। এই মিসিং ডকুমেন্টের এগেনস্টে, এই মিসিং ডকুমেন্ট যদি আপনার মিসিং ডকুমেন্ট যার, অর্থাৎ যেই ব্যাংক এই ডকুমেন্টের উপরে কাজ করবে, তাকে আপনি বাংলাদেশ থেকে মিসিং ডকুমেন্টের এগেনস্টে উইদাউট সেন্ট্রাল ব্যাংক পারমিশন আমরা কিন্তু গ্যারান্টি দিতে পারবো, ব্যাংক গ্যারান্টি। অথেন্টিকেশন অফ সিগনেচার, আপনি ওখানে সিগনেচার করে কোনো ডকুমেন্ট পাঠিয়েছেন, ওরা হয়তো এই সিগনেচার ফ্রড না, সিগনেচার ভুল না, জেনুইন সিগনেচার, এই জন্য আপনি এরকম অথেন্টিকেশনের জন্য সিগনেচার, সেই ক্ষেত্রে আপনি এইসব মাইনর গ্যারান্টি দিতে পারবেন। রিলিজ অফ গুডস অন ট্রাস্ট রিসিপ্ট, আপনি ইন্টারন্যাশনাল কোনো ব্যাংক যে ইউআরসি 522 আন্ডারে কালেকশন ডকুমেন্ট আপনার পক্ষে কাজ করছে, অথবা আপনি বিদেশি কাউকে আপনি অথরাইজ করছেন, গ্যারান্টি দিয়ে দিচ্ছেন যে ট্রাস্ট করে যে তুমি এই গুডসগুলো তাকে হ্যান্ড ওভার করো, এইরকম গ্যারান্টির ক্ষেত্রে, এইরকম কাজের ক্ষেত্রে আমরা কিন্তু মাইনর গ্যারান্টি দিয়ে দিতে পারি। কোনো ডকুমেন্টে যদি ডিফেক্ট থাকে, সেইটার জন্য কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ডকুমেন্টের এগেনিস্টে আপনার রিকোয়েস্টে যদি যদি কেউ কাজ করে, সেই ক্ষেত্রে আপনি তাকে গ্যারান্টিফাই করতে পারেন। দোজ আর দ্য মাইনর ব্যাংক গ্যারান্টিজ। এবং এইগুলো সবগুলো হচ্ছে রিলেটেড টু দ্য এক্সপোর্ট, বাংলাদেশ থেকে যে এক্সপোর্ট হয় এক্সপোর্টের এগেনিস্টে। এবং আর একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে এক্সপোর্ট পারফরমেন্স ব্যাংক গ্যারান্টি। যে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করেছে, করে কোনো বায়ার বলছে না তোমার তোমার একটা ব্যাংক গ্যারান্টি লাগবে, তোমার যে পারফরমেন্স গ্যারান্টি লাগবে ফ্রম ইউর ব্যাংক। আমরা আমাদের আমাদের লোকাল ল কিন্তু পারমিট করে যে আমরা রেসিডেন্ট এক্সপোর্টারের পক্ষে নন রেসিডেন্ট বায়ারকে আমরা পারফরমেন্স গ্যারান্টি দিতে পারি উইদাউট পারমিশন ফ্রম সেন্ট্রাল ব্যাংক। এক্সপোর্টের ক্ষেত্রে মাইনর গ্যারান্টি 4টা, আর মেজর গ্যারান্টির ক্ষেত্রে আমরা পারফরমেন্স গ্যারান্টি, যদি বায়ার যদি মনে করে যে তুমি পারফর্ম করো না, সেই ক্ষেত্রে ব্যাংক যদি মনে করে যে এই এক্সপোর্টারের পক্ষে গ্যারান্টি দেওয়া যায়, সেই জন্য আমরা এই এক্সপোর্ট পারফরমেন্সের এগেনস্টে আমরা ফরেন কারেন্সি গ্যারান্টি দিতে পারি টু দি ইন্টারন্যাশনাল বায়ার্স। এটা আমরা আরেকটা খুবই প্রচলিত, যেটা আমাদের রেগুলেশনে আছে, সেই জন্য আমরা আলাপ করছি, যে ওমরা হজ ব্যাংক গ্যারান্টি। আমরা বাংলাদেশ থেকে যখন ওমরা হজ করতে যাই, বাংলাদেশের কোনো একটা এজেন্সির সাথে আমরা অ্যারেঞ্জমেন্ট করি, সেই এজেন্সি কিন্তু সৌদি আরবের একটা ট্রাভেল এজেন্সির সাথে একটা মাস্টার এজেন্সি থাকে, এজেন্সি এগ্রিমেন্ট থাকে। এই যে বাংলাদেশি ট্রাভেল এজেন্সি সৌদি আরবের ট্রাভেল এজেন্সির সাথে যে ট্রানজাকশন করবে, এই ট্রানজাকশন করার জন্য তারা কিন্তু বাংলাদেশের একটা ট্রাভেল এজেন্সি থেকে আপনার গ্যারান্টি চায়, এবং সেই গ্যারান্টির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 2 লাখ সৌদি রিয়াল। সেই ক্ষেত্রে আমরা এই 2 লাখ সৌদি রিয়ালের উপরে যদি কোনো গ্যারান্টি দিতে হয় টু দ্য সৌদি আরাবিয়ান ট্রাভেল এজেন্সি বা উমরা সার্ভিস এজেন্ট বা সার্ভিস প্রোভাইডার, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগবে। 2 লাখ সৌদি রিয়াল পর্যন্ত বাংলাদেশের আইনে কোনো ধরনের পারমিশন লাগবে না। এখানে যারা লোকাল ট্রাভেল এজেন্সি, তাদের কি কি রিকোয়ারমেন্ট সেটা কিন্তু আমরা আলোচনা করলাম না, স্লাইড গুলো আপনাদের কাছে আছে, আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনারা পড়ে নিতে পারবেন। আমি শুধু রেগুলেশন গুলোর কথা বলছি। ব্যাংক গ্যারান্টি এগেইনস্ট সাপ্লায়ার্স ক্রেডিট, এটা আমাদের সবচেয়ে প্রয়োজনীয় একটা পার্ট। যারা আমরা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করি, আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করি, যে আমাদের সাপ্লায়ার্স ক্রেডিটটা আমাদের জন্য, ব্যাংকের জন্য, ব্যবসার জন্য খুবই প্রফিটেবল। কারণ সাপ্লায়ার্স ক্রেডিটটা হচ্ছে টাইম ক্রেডিট, আমাকে এখন কোনো ফান্ড আমাকে ইনভলভ হয় না, সাপ্লায়ার আমাকে টাইম ক্রেডিট দেয় 360 ডেজ 180 ডেজ পরে আমাকে আমাকে পেমেন্ট করার সুযোগ দেয়। এটার অনেক ধরনের বেনিফিট আছে। সেই বেনিফিটের একটা হচ্ছে যে আমার ওয়ার্কিং ক্যাপিটালের উপরে কোনো কোনো ইম্প্যাক্ট আসে না, একটা সার্টেন টাইম পরে আমি গুডস গুলো হ্যান্ডেল করে বেচা কেনা করে আমি আমি টাকাটা দিতে পারি। কিন্তু এই সাপ্লাইজ ক্রেডিটের এগেইনস্টে আমি শুরুতেই বলেছিলাম, আইটিএফসি ছাড়া অন্য কাউকে বাংলাদেশে ব্যাংক গ্যারান্টি দিতে হলে সাপ্লাইজ ক্রেডিটের এগেইনস্টে মানে রিপেমেন্ট গ্যারান্টি, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে তারপরে কাজ করতে হবে। সাপ্লাইজ ক্রেডিট, আমি সাপ্লাইজ ক্রেডিটের কথা বলছি। সাপ্লাইজ ক্রেডিটের ক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে, তবে এটা এলসি বেসড ট্রানজাকশন না। আমরা সাপ্লাইজ ক্রেডিট বলতে আমরা লঙ্গার ভার্সন সাপ্লাইজ ক্রেডিট, মোর দেন 1 ইয়ার পর্যন্ত আমরা কিন্তু এলসি দিতে পারি। এলসির এগেনস্টে, এলসিটাই হচ্ছে যে দিস ইজ ওয়ান কাইন্ড অফ সাপ্লাইজ ক্রেডিট গ্যারান্টি, যেটা আমরা 1 বছরের মধ্যে অ্যাভেল করতে পারি, আর 1 বছরের মধ্যে আমরা এটা রিপেমেন্ট করবো এলসির মাধ্যমে বলে দিচ্ছি। এই জন্য এলসি বেসড ট্রানজাকশন এটার বাইরে। কিন্তু আমরা যদি লঙ্গার ভার্সন সাপ্লাইজ ক্রেডিট নেই, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 15 ইয়ার্স, বিশেষ করে সরকারি এরকম প্রকিউরমেন্টের ক্ষেত্রে সাপ্লাইজ কিন্তু বিশাল একটা রোল প্লে করে। অথবা সেই ক্ষেত্রে যদি আমরা গ্যারান্টি দিতে হয়, সেই ক্ষেত্রে আমাকে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন নিয়ে তারপরে কাজ করতে হবে। অনেকে প্রশ্ন করেছেন, আমি একটু দেখি কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে কিনা।
না, সবাই শুভেচ্ছা জানিয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এগুলো পরে আলোচনা করব। আমরা এখন কথা বলবো নন ব্যাংক লেড গ্যারান্টি এগেইনস্ট দ্য সাপ্লাইয়ার্স ক্রেডিট। দেখেন, বাংলাদেশে সাপ্লাইয়ার্স ক্রেডিটের রিপেমেন্ট গ্যারান্টির জন্য ব্যাংকের পারমিশন, কিন্তু আমরা জানি 1 বছরের বেশি, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, 1 বছরের বেশি যদি কোনো ক্রেডিট নিতে হয় তাহলে আমরা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি থেকে আমাকে পারমিশন নিতে হয়। বাইরে বা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যেই লোনগুলোর পারমিশন দেয় সেই লোনগুলোর এগেনস্টে রিপেমেন্ট গ্যারান্টি ব্যাংকে অ্যালাউ করে নাই, কিন্তু কোনো ব্যক্তি বা কর্পোরেশনকে অ্যালাউ করেছে। কারণ এখানে একটা রিস্ক ফ্রি জোন এটা। কারণ বাইরা যখন অ্যাপ্রুভাল দিয়েছে, বাইরা বুঝতেছে যে এই এই বড়োয়ারের ক্রেডিট স্ট্যান্ডিং, ক্রেডিট ওয়ার্দিনেস স্ট্রং, সেই কারণে তারা পারমিশন দিয়েছে। সেটার উপরে বেসিস করে বাংলাদেশ ব্যাংক বলেছে, যদি তুমি সাপ্লায়ারের বা ল্যান্ডারের কনফিডেন্স বিল্ডিং এর জন্য তুমি যদি বাইরে অ্যাপ্রুভ লোড এন্ড এগেইনস্টে কেউ যদি পার্সোনাল গ্যারান্টি দেয় বা কর্পোরেট গ্যারান্টি দেয়, সেই ক্ষেত্রে রেগুলেটরের কোনো বাধা নেই। কিন্তু রিপেমেন্ট গ্যারান্টির ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যাংক গ্যারান্টির জন্য বাংলাদেশ ব্যাংকে পারমিশন নিতে হয়, কারণ সেখানে লঙ্গার ভার্সন একটা সাপ্লাইয়ার্স ক্রেডিট ইস্যু। এবার আমরা আলোচনা করি নন রেসিডেন্ট টু রেসিডেন্ট। এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি আমরা রেগুলেশন, রেসিডেন্ট যখন নন রেসিডেন্টকে গ্যারান্টি দিবে, একজন বাংলাদেশি যখন একজন বিদেশিকে গ্যারান্টি দিবে, সেই ক্ষেত্রে কোন ধরনের পারমিশন লাগবে, কখন পারমিশন লাগবে না, সেগুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা নন রেসিডেন্ট টু রেসিডেন্টকে আমরা গ্যারান্টি বিষয়টা একটু আলাপ করি। ব্যাংক গ্যারান্টি এগেইনস্ট দ্য অল্টারনেটিভ অফ আর্নেস্ট মানি ডিপোজিট। যেমন আপনি বিদেশি একজন বাংলাদেশে কোনো টেন্ডার পার্টিসিপেট করবে, সেখানে আর্নেস্ট মানি না চেয়ে বললো যে আর্নেস্ট মানির বিকল্প তুমি এটা গ্যারান্টি দাও। কারণ আর্নেস্ট মানি দেওয়া এখানে বাংলাদেশের রেমিটেন্স আনা বা তার জন্য এখানে অনেক বেশি কষ্টকর। আর্নেস্ট মানি ফান্ড ইনভলভমেন্ট থাকলে অনেকে এটা ডিসকারেজ ফিল করে, এই জন্য ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি গুলোতে আর্নেস্ট মানির বিকল্প ব্যাংক গ্যারান্টি চায়। সেই ক্ষেত্রে নন রেসিডেন্ট যদি বাংলাদেশের কোনো ব্যাংকে আসে যে আমার একটা গ্যারান্টি লাগবে, সেই ক্ষেত্রে লোকাল কাউকে, যখন আমি নন রেসিডেন্ট যদি অ্যাপ্লিক্যান্ট হয় এবং আপনার রেসিডেন্ট যদি বেনিফিশিয়ারি হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো পারমিশন লাগবে না, এনি অ্যামাউন্ট আপনার গ্যারান্টি দিতে পারবে। তবে শর্ত হচ্ছে যে এই গ্যারান্টিটা যখন ইনভোকেশন হবে, যখন ডিফল্ট সিচুয়েশন ক্রিয়েট হবে, সেই ডিফল্ট সিচুয়েশনের ক্ষেত্রে গ্যারান্টি এনক্যাশ হবে টাকায়। কেননা কারণ গ্যারান্টির বেনিফিশিয়ারি হচ্ছি আমরা রেসিডেন্ট, অথবা আমরা কিন্তু রেসিডেন্ট হিসাবে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী বা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অনুযায়ী আমরা কিন্তু রেসিডেন্ট হিসেবে কিন্তু ফরেন কারেন্সি কিন্তু বেনিফিশিয়ারি হতে পারবো না। আমরা কিন্তু এই, যদিও বা আমাকে ফরেন কারেন্সিতে একজন নন রেসিডেন্টের পক্ষে একটা ব্যাংক আমাকে ফরেন কারেন্সিতে গ্যারান্টি দিয়েছে অ্যাজ পার টেন্ডার রিকোয়ারমেন্ট, কিন্তু সেই ক্ষেত্রে আমার এই গ্যারান্টিটার ইনভোকেশন হবে টাকায়, অর্থাৎ গ্যারান্টিটা এনক্যাশ হবে টাকায়। ব্যাংক গ্যারান্টি এগেইনস্ট দ্য পারফরমেন্স, আমরা একটা বিষয় এখানে এটা একটু আলাপ করার দরকার। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আমরা যখন নন রেসিডেন্টের পক্ষে লোকাল কোনো ব্যাংক বা এন্টারপ্রাইজ যখন গ্যারান্টি দিবে, সেই ক্ষেত্রে নন রেসিডেন্ট কিন্তু তার দেশ থেকে কিন্তু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সিকিউরিটি দুইভাবে অ্যারেঞ্জমেন্ট করা যায়, একটা হচ্ছে ক্যাশ কোলাটেরাল দিয়ে অথবা একটা ব্যাংক গ্যারান্টি দিয়ে। এটা একটা কমন নন রেসিডেন্টের পক্ষে যখন আমরা কোনো ধরনের গ্যারান্টি দিব, অর্থাৎ একদম নন রেসিডেন্টের পক্ষে যখন আমি কোনো লাইবিলিটি নিব, নন ফান্ডেড লাইবিলিটি বা ফান্ডেড লাইবিলিটি, সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু তার দেশ থেকে ইকুইভ্যালেন্ট সিকিউরিটি আমাকে কিন্তু কভার করতে হবে, সেটা ইন দ্য ফর্ম অফ ক্যাশ অথবা সেটা ইন দ্য ফর্ম অফ গ্যারান্টি। ব্যাংক গ্যারান্টি এগেইনস্ট দ্য পারফরমেন্স, কোন নন রেসিডেন্টের পক্ষে আমি পারফরমেন্স গ্যারান্টি দিচ্ছি। যেমন একজন নন রেসিডেন্ট লোকাল টেন্ডার ইনভাইটিং এন্টিটি তাকে হয়তো বিড বন্ড বা পারফরমেন্স বন্ড দিবে, সেই ক্ষেত্রে আমাদের কোনো পারমিশনের দরকার নেই। সেক্ষেত্রে ওই যে সেম জিনিস ব্যাক টু ব্যাক গ্যারান্টি আনতে হবে। AD must have a back to back guarantee covering the guaranteed amount from an overseas correspondent or another bank abroad. অর্থাৎ নন রেসিডেন্টের পক্ষে আমি যদি এই ধরনের কোনো বিড বন্ড বা পারফরমেন্স বন্ড গ্যারান্টি দেই, কোনো ব্যাংক যদি সেটা ফ্যাসিলিটেট করে, তাহলে সেই ব্যাংকের জন্য সিকিউরিটাইজেশন প্রথমে চিন্তা করতে হবে যে তোমার জন্য যে আমি গ্যারান্টি দিব, তুমি তোমার দেশ থেকে কিন্তু একটা কাউন্টার গ্যারান্টি অথবা 100% কোলাটেরাল গ্যারান্টি তোমাকে এখানে এনশিওর করতে হবে, আদারওয়াইজ লোকাল কোনো ব্যাংক তোমার পক্ষে গ্যারান্টি দিবে না।
এবার এখন আমরা রেসিডেন্ট টু নন রেসিডেন্ট, একজন রেসিডেন্ট একজন নন রেসিডেন্টকে কিভাবে গ্যারান্টি দিবে সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো একটু আমরা আলাপ করি। প্রথম কথা হচ্ছে রেসিডেন্ট টু নন রেসিডেন্ট যদি টাকা গ্যারান্টি হয় তাহলে কোনো ধরনের আমাদের কারো পারমিশন বা কোনো এরকম আমাদের স্ট্রিক্ট কোনো রেগুলেশন নাই। রেসিডেন্ট যদি লোকাল সাপ্লায়ার্স হয়, গ্যারান্টি ইস্যুর হবে অথরাইজ ডিলার আর লোকাল টেন্ডার ইনভাইটিং এন্টিটি, বিড বন্ড, পারফরমেন্স বন্ড আমি কিন্তু দিতে পারবো। তবে গ্যারান্টি যেটা যদি ফরেন কারেন্সি, এই 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 গ্যারান্টি গুলো কখন ইস্যু হয়, দেখেন পানি উন্নয়ন বোর্ড একটা টেন্ডার ইনভাইট করেছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডকে ফাইন্যান্স করেছে মনে করেন চায়না, তাদের একটা কোনো ব্যারেজ কোনো একটা ড্যাম তৈরি করবে, সেই ক্ষেত্রে ফাইন্যান্স বাই ইন্টারন্যাশনাল ডোনার্স। কিন্তু যখন আমরা পানি উন্নয়ন বোর্ডকে গ্যারান্টি দিব, সেই গ্যারান্টিটা হবে ফরেন কারেন্সিতে। দো তারা যদি ফরেন কারেন্সি চায়, কারণ তারা যেহেতু একটা ফরেন ডোনার্স এখানে জড়িত, তারা তাদের কথা মতো তাদের প্রয়োজন মতো তারা তো ফরেন কারেন্সি আপনার গ্যারান্টি চাইতে পারে। সেই ক্ষেত্রে ফরেন কারেন্সি যখন আমি কোনো রেসিডেন্টকে দিব, কিন্তু সেটার কিন্তু ইনভোকেশন ইন কেস অফ ডিফল্ট সিচুয়েশন সেটা কিন্তু টাকায় কিন্তু ইনভোকেশন হবে। এরপর আসে আমরা গ্যারান্টি নন রেসিডেন্ট টু নন রেসিডেন্ট। রেসিডেন্ট টু রেসিডেন্টের ক্ষেত্রে আমাদের কোনো রেগুলেটরি কোনো স্ট্রিক্টনেস নাই, কিন্তু নন রেসিডেন্টের পক্ষে যখন নন রেসিডেন্টকে দিব, এটা কিন্তু নন রেসিডেন্টের পক্ষে রেসিডেন্টকে দেওয়ার জন্য যে রেগুলেশন অলমোস্ট কিন্তু প্রায় সেম রেগুলেশন। কারণ নন রেসিডেন্টের পক্ষে যখন আমরা নন রেসিডেন্টকে দিব, সে নন রেসিডেন্ট যদি ডিফল্ট করে তাহলে আমার সিকিউরিটি কি? আমার কাছে সিকিউরিটি হচ্ছে তো হয় ব্যাংক গ্যারান্টি ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে, তার দেশের কোনো ব্যাংক থেকে ব্যাংক গ্যারান্টি, অথবা নাইলে 100% ক্যাশ রেমিটেন্স বাংলাদেশে আসতে হবে। সেই রেমিটেন্সটা আমি আমার ব্যাংকে রাখবো লিয়েন করে, সেই লিয়েন করার এগেনস্টে আমি কিন্তু এই কোন নন রেসিডেন্টকে আমি গ্যারান্টি দিব নন রেসিডেন্টের পক্ষে। কারণ এখানেও সেম, নন রেসিডেন্টের পক্ষে আমাদের কোনো কর্পোরেশন কোনো ব্যাংক যখন কোনো লাইবিলিটি নিবে, সে সেম জিনিসটা, সেটা হচ্ছে যে 100% আপনাকে কিন্তু সিকিউরিটি কভার করতে হবে ইন দ্য ফর্ম অফ ব্যাংক গ্যারান্টি, ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি, আর না হলে ইন দ্য ফর্ম অফ ক্যাশ কোলাটেরাল ইন ফরেন এক্সচেঞ্জ which is brought from abroad and deposited with any guarantee issuing bank. আমরা এবার আমরা একটু আসি ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি রিলেটেড রেগুলেশন গুলো নিয়ে আমরা আলোচনা করি। এতক্ষণ আমরা লোকাল রেগুলেশন নিয়ে কথা বললাম। আমরা লোকাল রেগুলেশনের ক্ষেত্রে আমরা মূলত যে জিনিসটা পেলাম সেই বিষয়টা হলো যে আমরা কোনো একটা নন রেসিডেন্টের পক্ষে যদি কোনো ব্যাংক গ্যারান্টি ইস্যু করে, সেই ক্ষেত্রে নন রেসিডেন্ট তার দেশ থেকে আমার দেশের গ্যারান্টি ইস্যুইং ব্যাংকে সিকিউরিটাইজ করতে হবে ইন দ্য ফর্ম অফ ক্যাশ কোলাটেরাল অথবা ব্যাংক গ্যারান্টি, এটা মাস্ট। আবার যদি রেসিডেন্টের পক্ষে নন রেসিডেন্টকে যদি আমি গ্যারান্টি দেই, সেখানে নন রেসিডেন্ট দুই রকম হতে পারে। একটা সরাসরি কোনো নন রেসিডেন্টকে আমি গ্যারান্টি দেওয়া, আর একটা হচ্ছে যে কোনো রেসিডেন্টকে ফাইন্যান্স করেছে নন রেসিডেন্ট ইন্টারন্যাশনাল ডোনার্স, সেই ক্ষেত্রে দুভাবে আমি ফরেন কারেন্সি গ্যারান্টি দিতে পারি। যেখানে নন রেসিডেন্ট ফাইন্যান্স বাই রেসিডেন্ট ফাইন্যান্স বাই নন রেসিডেন্ট, সেই ক্ষেত্রে আমার গ্যারান্টি ইনভোকেশনটা হবে টাকায়। আর যেখানে আমরা গ্যারান্টি দিচ্ছি সরাসরি একজন নন রেসিডেন্টকে, সেই ক্ষেত্রে আমাকে গ্যারান্টি ইনভোকেশন ডলারে হবে, এবং সেই রকম গ্যারান্টি গুলোর জন্য আমাকে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন নিতে হবে। কারণ সেই ক্ষেত্রে আমি যদি ফরেন কারেন্সিতে কোনো গ্যারান্টি ডিফল্ট সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পরে গ্যারান্টি ইনভোক করি, গ্যারান্টিটা আমি যদি রিপেমেন্ট করি, সেই ক্ষেত্রে আমার মূল জায়গাটা হচ্ছে যে আমার দেশ থেকে ফরেন কারেন্সি চলে যাবে, কারণ আমার লাইবিলিটি তখন লাইভ হয়ে যাবে। তখন আমাকে রিজার্ভ থেকে ডলার দিয়ে বা ফরেন কারেন্সি দিয়ে আমাকে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি ডিফল্ট সিচুয়েশনটা মিট আপ করতে হবে। এতক্ষণ পড়লাম, আমরা জানলাম আমরা লোকাল রেগুলেশন। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল রুলস গভর্নিং ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি। আমরা আমাদের সেলিম স্যার খুব চমৎকার ভাবে শুরুতে বলেছেন যে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট। আমরা গ্যারান্টির জন্য পৃথিবীতে এখনো পর্যন্ত প্রচলিত 3টা খুব ইন্টারন্যাশনাল রেপুটেড পরিচিত প্রচলিত রুলস আছে। রুলস গুলা হচ্ছে ইউআরডিজি, একটা আছে ইউনিফর্ম রুলস ফর ডিমান্ড গ্যারান্টি, এটা ইস্যু করে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, যেটার হেড অফিস হচ্ছে ফ্রান্সে। ইউআরডিজি ইউনিফর্ম রুলস ফর ডিমান্ড গ্যারান্টি, যেটার এগেনস্টে
আরেকটা রুলস আছে আইএসপি 98, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ড বাই প্র্যাকটিস, যে 98-এ যেই ভার্সনটা পৃথিবীতে আসছে সেই 98 ভার্সনটা দিয়ে কিন্তু এখনো চলতেছে, এই জন্য এটার নাম হচ্ছে আইএসপি 98। ইউআইডিজিটা কিন্তু বিভিন্ন সময় চেঞ্জ হয়, বিভিন্ন রকম ভার্সন আসে যুগের প্রয়োজনে, এই কর্মের প্রয়োজনে, বা আপনার সিচুয়েশনালি কোনো পরিস্থিতির মুখোমুখি হলে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এটা পরিবর্তন করে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে। আর একটা হচ্ছে ইউসিপি 600। ইউসিপি 600 বিষয়টা, এই পাবলিকেশনটা বা এই ইন্টারন্যাশনাল রুলসটা মূলত ব্যবহার করা হয় এলসির ক্ষেত্রে, ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে, কিন্তু এটা ইউসিপিডিসি 600 বলে, অর্থাৎ ইউনিফর্ম রুলস ফর ডকুমেন্টারি ক্রেডিট। এটা মূলত ইস্যু হয় এলসির জন্য, ডকুমেন্টারি ক্রেডিটের জন্য। ডকুমেন্টারি ক্রেডিটটা কি, যেটা আমরা শুরুতে আলোচনা করেছিলাম, আমি আপনাকে একটা গ্যারান্টি দিলাম, এটা গ্যারান্টি বলবো না, এটা একটা আন্ডারটেকিং দিলাম। আমরা শুরুতে বলেছি গ্যারান্টি এবং এলসির মধ্যে পার্থক্য আছে, এবং সেই কনটেক্সটে কিন্তু আমি কথাটা বলেছিলাম। ইউসিপি এমন একটা পাবলিকেশন যেটার মাধ্যমে এলসিও করা যায়, যেটার মাধ্যমে গ্যারান্টিও ইস্যু করা যায়। এটা খুবই চমৎকার এবং সবচেয়ে প্রচলিত এবং সবচেয়ে ট্রাস্টেড এবং টেস্টেড ইন্টারন্যাশনাল পাবলিকেশন, ইন্টারন্যাশনাল রুলস, যেটার মাধ্যমে আমরা কিন্তু এই গ্যারান্টি ইস্যু করতে পারি এবং আমরা এলসিও ইস্যু করতে পারি। তো আমরা একটু আলোচনা করে দেখি যে আমাদের ইন্টারন্যাশনাল রুলস এর মধ্যে ইউআরডিজি। ইউআরডিজি এটা ইন্টারন্যাশনাল রুলস। আমরা একটা জিনিস আমরা সবসময় জানি যে বাংলাদেশে আইন বাংলাদেশে চলে, বাংলাদেশের আইন সে ফর এক্সাম্পল চায়নাতে চলে না, আবার চায়নার আইন বাংলাদেশে চলে চলে না, কিন্তু বাংলাদেশের আইনও চায়নায় চলে না। তাহলে এই যে আইনের এই জটিলতা, কেউ কারো দেশের আইনকে মানতে বাধ্য না। এই আইন যেখানে ব্যর্থ হয় ইন্টারন্যাশনাল ট্রেডে, সেখানে রুলস গুলো তখন ভালো রোল প্লে করে। সেই কারণে ইউআরডিজি, আইএসপি 98 এবং ইউসিপি 600 এর উদ্ভব হয়েছে। এগুলো ইন্টারন্যাশনাল রুলস, এবং ইউনাইটেড নেশনস এর অনেকগুলো পাবলিকেশন আছে, কনভেনশন আছে, যেগুলো দিয়ে গ্যারান্টিকে কভার করা হয় বা গ্যারান্টি বিজনেসটাকে ফেসিলিটেট করা হয়। আমরা সেগুলোতে যাব না। আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির জন্য, সেটা হচ্ছে যে আপনার স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, অথবা আমরা MT 760 সুইফট ফরম্যাটে আমরা দেখি যে ব্যাংক থেকে যখন আপনি গ্যারান্টি ইস্যু করবেন, তখন এটা আমরা সুইফট ফর্মের মধ্যে 760 মেসেজ নাম্বার 760 আমরা ইউজ করি। তো ইউআরডিজি, আইএসপি 98, ইউসিবি 600, এই তিনটাই হচ্ছে সবচেয়ে প্রচলিত এবং সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি। এখানে একটু বলে রাখা ভালো, ইউআরডিজি এবং আইএসপি 98, আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ইউআরডিজি এবং আইএসপি 98 এই দুটো কেন, ব্যাংক গ্যারান্টির জন্য এত ভেরিয়েশন কেন, এই দুটো রুল একসাথে কেন? ইউআরডিজি ইউরোপ এবং ইউরোপ ঘেঁষা যেসব দেশ আছে, সেই সব দেশের লোকজন এবং সেই সব দেশ কিন্তু এই ইউআরডিজি কে প্রেফার করে, এবং ইউআরডিজির মাধ্যমেই কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি গুলো ইস্যু হয় ইউরোপ ঘেঁষালো। কারণ আপনারা জানেন ইউরোপ এবং আটলান্টিকের এই পারে এবং ওই পারের মধ্যে জ্ঞান গর্ভ নিয়ে একটা গরিমা আছে। এই জন্য গ্যারান্টির ক্ষেত্রে এটা আমি প্র্যাকটিক্যালি ফলো করেছি, যে আইএসপি 98 ইন্টারন্যাশনাল স্ট্যান্ড বাই প্র্যাকটিস বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ড বাই গ্যারান্টি বা স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট, এটা কিন্তু আমেরিকা বা আমেরিকান ঘেঁষা নেশনস যারা আছে তারাই কিন্তু বেশি ইউজ করে। এই জন্য বাংলাদেশে ইউআরডিজির চেয়ে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটটা কিন্তু আমরা বেশি করে প্রেফার করে থাকি। এবং আরো মজার বিষয় হচ্ছে যে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট শুধু আইএসপি 98 এর এগেনস্টে ইস্যু হবে না, স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট ইউসিপি 600 এর মাধ্যমেও কিন্তু আমরা কিন্তু ইস্যু করতে পারি, যদি কিছু কিছু জায়গায় আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। কারণ আমরা এই তিনটা, আপনারা যদি এই কখনো সময় সুযোগ আসে বা আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, তাহলে এখানে এই তিনটা পাবলিকেশন নিয়ে, এক একটা পাবলিকেশন নিয়ে কিন্তু সারাদিন আলোচনা করা যায়। কারণ এগুলো কিন্তু বিভিন্ন রুলস আছে, বিভিন্ন রেগুলেশন আছে, অনেকগুলো আর্টিকেল আছে। আর্টিকেল গুলোর মধ্যে এত সুন্দর করে সাজানো যে আপনার একটা একটা এই তিনটা রুলসের সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল বা অটোনমি প্রিন্সিপাল, যেটাকে আমরা বলি অটোনমি প্রিন্সিপাল। আপনি ব্যাংক যখন গ্যারান্টি দিবে, ব্যাংক যখন এলসি করবে, তখন কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, সেটা হচ্ছে যে ব্যাংক যখন এলসি দেয়, ব্যাংক কিন্তু ডিলস উইথ ডকুমেন্টস, নট উইথ গুডস।
এবং ব্যাংক কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বা অটোনমি প্রিন্সিপাল হচ্ছে আপনার ডকুমেন্ট যদি ঠিক থাকে, আন্ডারলাইন ট্রানজাকশন হোক বা না হোক, আমি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। সেটা আইএসপি 98 হোক, ইউআরডিজি হোক, ইউসিবি 600 হোক। এই জন্য এই তিনটা পাবলিকেশন খুবই জনপ্রিয় এই কারণে, কারণ আমরা ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি সাথে আরেকটা জিনিস আমাদের কাছে সবসময় মানে আসে, সেটা হচ্ছে যে সিউরিটিশিপ। ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি এবং সিউরিটিশিপ দুটোর মধ্যে পার্থক্য আছে। ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে যদি আপনার পেপার ঠিক থাকে তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে। যেমন এলসি, যেমন আমরা যারা গ্যারান্টি এলসি তে বেশি পরিচিত, আমি এলসির মাধ্যমে বলি যে আপনার কাছে ডকুমেন্ট আসছে, ডকুমেন্ট তখন সব দেখে আপনি দেখলেন যে শিপটন বোর্ড হয়েছে, শিপ বাংলাদেশে আসছে কি আসে নাই সেটা কিন্তু আপনার দেখার বিষয় না। আপনি দেখলেন যে এলসি তে যা যা চেয়েছেন সবকিছু আপনি পেয়েছেন, আপনাকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে। যেটাকে বলা হয় অটোনমি প্রিন্সিপাল, স্বায়ত্ত শাসন। আপনি আন্ডারলাইন ট্রানজাকশন হোক বা না হোক, আপনাকে কিন্তু এটার প্রিন্সিপাল। এই জন্য এলসি বা ইন্ডিপেন্ডেন্ট গ্যারান্টি গুলো পৃথিবীতে এত জনপ্রিয়। এই জন্য এই আর্টিকেল গুলোতে অটোনমি প্রিন্সিপাল আছে বলেই কিন্তু আমরা কিন্তু এত জনপ্রিয় ভাবে এত প্রচলিত এই 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 পাবলিকেশন গুলো। এই পাবলিকেশনে আরো যেসব ইস্যু আছে, কারণ আমরা এগুলো নিয়ে একটু বেশি আলোচনা করছি এই কারণে, আমরা যখন ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি ইস্যু করব, এবং ডোমেস্টিক ব্যাংক গ্যারান্টিও কিন্তু এই 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 পাবলিকেশনের এগেনস্টে, এই রুলস এর এগেনস্টে কিন্তু ইস্যু হতে পারে। আপনি যদি ডোমেস্টিক্যালি কাউকে যদি আপনি গ্যারান্টি দেন, আমাদের ডোমেস্টিক ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে কিন্তু আমরা বেসিক্যালি আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে আইএসপি 98টা বেশি ব্যবহার করি, এবং ডোমেস্টিক ব্যাংক গ্যারান্টির ক্ষেত্রে আমরা ইউআরডিজিটাকে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি। কারণ ডোমেস্টিক ব্যাংক গ্যারান্টি আমরা সুইফটে যখন আমরা ব্যাংক গ্যারান্টি দেই, সেই ক্ষেত্রে ইউআরডিজি একটু সুইফটে ইউজার ফ্রেন্ডলি ভাবে আমরা ইউজ করতে পারি, ইস্যু করতে পারি। সেই কারণে আমরা ইউআরডিজিটাকে লোকাল গ্যারান্টির ক্ষেত্রে আমরা এটা বেশি প্রেফার করি। তো আমি মূলত যে জিনিসটা আপনাদেরকে মেসেজটা দিতে চাই, যে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি ইস্যু হওয়ার জন্য একটা ইউনিফর্ম রুলস দরকার। সেই ইউনিফর্ম রুলসটা কেন আসছে? কারণ আমার দেশের আইন অনুযায়ী বা আমার দেশের ফরমেশনে যদি আমি গ্যারান্টি ইস্যু করি, আমার কাউন্টার পার্ট, ইন্টারন্যাশনাল কাউন্টার পার্ট আমার গ্যারান্টি অ্যাকসেপ্ট নাও করতে পারে। আবার তারা যদি তাদের মতো করে গ্যারান্টি ইস্যু করে, আমি কিন্তু আমার দেশের লোকাল ল সেটা হয়তো পারমিট নাও করতে পারি। এই জন্য ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডাররা, ইন্টারন্যাশনাল রেগুলেটর যারা আছে, আইসিসি, ইউনাইটেড নেশনস বা আইআইবিএলপি, এরা সবসময় একটা কমন প্ল্যাটফর্মে বিজনেসকে ফ্যাসিলিটেট করার জন্য ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টিটা নিয়ে কাজ করে, এবং তাদের কাজেরই আউটকাম হচ্ছে যে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির জন্য যেসব পাবলিকেশন গুলো, সেগুলো হচ্ছে ইউআরডিজি, আইএসপি 98, আইএসপি 98 ইন্টারন্যাশনাল স্ট্যান্ড বাই প্র্যাকটিস, এবং ইউসিপি 600। আমি সবশেষে একটা কথা বলতে চাই, যেহেতু আমাদের সেশন হচ্ছে 1 ঘন্টার, আমি আরো হয়তো 8-10 মিনিট সময় পাবো, আমি একটু বলি যে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি সবচেয়ে মানে আলোচিত যে বিষয়টা, সেটা হচ্ছে যে স্ট্যান্ড বাই, আমাদেরকে অনেকে প্রশ্ন করে বাই স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট কি, এসবিএলসি কি, এমনি ডকুমেন্টারি ক্রেডিট আর স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের মধ্যে পার্থক্য কি, অনেকেই প্রশ্নটা করে। আমি সংক্ষেপে, আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমি সহজ ভাষায় যেটা বুঝি, যে আপনি ডকুমেন্টারি ক্রেডিট হচ্ছে একটা পারফরমেন্সের এগেনস্টে পেমেন্ট করা, আপনি কমিটমেন্ট দিচ্ছে, আপনি পারফর্ম করবেন। কিন্তু স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট বুঝতে হলে আমাদেরকে, যেমন খেলার মাঠে আমরা 11 জন প্লেয়ার খেলে, 11 জন প্লেয়ারের মধ্যে যখন একজন প্লেয়ার অসুস্থ হয়, তখন সাইড লাইনে অনেকে স্ট্যান্ড বাই বসে থাকে। তাহলে তার পরিবর্তে একজন অসুস্থ প্লেয়ারের পরিবর্তে যিনি পারফর্ম করতে নামেন স্ট্যান্ড বাই লাইন আপ থেকে, তাহলে একজন অসুস্থ মানুষের পক্ষে সে কিন্তু স্ট্যান্ড বাই প্লেয়ার কিন্তু খেলে। এই জন্য একজন ডিফল্ট করলে তখন স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট এক্সিকিউট হয়। তাহলে আমরা ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, পারফরমেন্সের এগেনস্টে ডকুমেন্টারি ক্রেডিট, আর স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট হচ্ছে নন পারফরমেন্স বা ডিফল্ট সিচুয়েশনের ক্ষেত্রে। আপনি যদি নন পারফর্ম করেন, তাহলে আমরা সেটা এই গ্যারান্টি তখন এক্সিকিউট হবে। তো আমরা এটা আলোচনা করেছি ইন্ডিপেন্ডেন্স প্রিন্সিপাল, এই তিনটা রেগুলেশনে ইন্ডিপেন্ডেন্স আছে। ইন্ডিপেন্ডেন্সটা কিরকম? কোন সিচুয়েশনের উপর ডিপেন্ডেন্ট না। আমরা
যেমন মনে করেন এলসি এত জনপ্রিয় কেন, শিপমেন্ট হয়েছে কি হয় নাই এটা আমরা পেপার দিয়ে জাজ করব। আমরা একটা কথা আলোচনা করতে শুরু করেছিলাম কিন্তু আমি হয়তো অন্যদিকে চলে গেছি, সেটা হচ্ছে সিউরিটি শিপ এবং কি ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক গ্যারান্টি। গ্যারান্টি এবং সিউরিটি শিপের পার্থক্য হচ্ছে, যেমন আপনি যখন একটা গাড়ির ইন্স্যুরেন্স করেন, এই ইন্স্যুরেন্সটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কিন্তু সিউরিটি শিপ গ্যারান্টি দেয়, কখনো ইন্ডিপেন্ডেন্ট গ্যারান্টি দেয় না। সিউরিটি শিপ গ্যারান্টি কিরকম, যে তারা আপনার যখন গাড়ি আল্লাহ মাফ করুক অ্যাক্সিডেন্ট করে, তারা কিন্তু জায়গায় এসে ঘটনাটা যে ঘটেছে এটা ছবি তুলে তারপরে আপনাকে কিন্তু ইন্স্যুরেন্সের এগেনস্টে আপনাকে কিন্তু কম্পেনসেশন দেয়। অর্থাৎ সে শিওর হয়, দেখে জায়গায় গিয়ে অ্যাকচুয়াল ঘটনাটা ঘটেছে কিনা সেটা দেখে তারা কিন্তু গ্যারান্টি দেয়, যেটাকে বলছি সিউরিটিশিপ গ্যারান্টি। আমরা যদি ইন্টারন্যাশনাল ট্রেডে বা আন্তর্জাতিক বাণিজ্যে সিউরিটিশিপ গ্যারান্টি জনপ্রিয় না কেন, কারণ আপনি প্রত্যেক ক্ষেত্রে ডিফল্ট সিচুয়েশন যদি জায়গায় জায়গায় যে যদি প্লেন ভাড়া দিয়ে যদি বিদেশে গিয়ে যদি আপনি শিওর হতে চান, তাহলে আপনার কিন্তু ট্রেড ভায়াবল হবে না, আপনার গ্যারান্টি ভায়াবল হবে না। এই জন্য আপনাকে যাইতে হবে পেপার বেসড ইন্ডিপেন্ডেন্ট ব্যাংক গ্যারান্টির উপরে, যেসব গ্যারান্টি গুলো আইএসপি 98, ইউআরডিজি এবং ইউসিপি 600 এর মাধ্যমে কিন্তু পরিচালিত হয়। যেই তিনটা ইন্টারন্যাশনাল রুলস এর ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল আছে বা অটোনমি প্রিন্সিপাল আছে, তারা কোনো ধরনের এই সিচুয়েশনকে প্র্যাকটিক্যালি শিওর হওয়ার উপর ডিপেন্ড করে না, তারা পেপার বেসড ট্রানজাকশনের উপরে বুঝতে পারে যে দিস সিচুয়েশন হ্যাজ বিন হ্যাপেন, আর আপন দা সিচুয়েশন হ্যাপেন উই ক্যান এক্সিকিউট অর মেক পেমেন্ট এগেইনস্ট দ্য গ্যারান্টি অথবা মে নট। এই জন্য সিউরিটিশিপ গ্যারান্টি এবং গ্যারান্টির মধ্যে পার্থক্য আছে, যেটা আমি আপনাদের একটু নলেজে দেওয়ার জন্য আমি আলোচনা করলাম। আর এই তিনটে ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, আপনি যদি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন করেন, ডকুমেন্টের কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন, আপনি যা যা ডকুমেন্ট চাইবেন এলসি বা গ্যারান্টি ইস্যু করার সময়, সেই ডকুমেন্ট গুলো আপনাকে দিবে। আপনি যদি সেই ডকুমেন্ট গুলো যেভাবে আপনি চেয়েছেন, সেই ডকুমেন্ট গুলো যদি সেভাবে পান, কমপ্লায়েন্ট প্রেজেন্টেশনের উপরে উইদাউট কনসিডারিং এনি নন ডকুমেন্টারি কন্ডিশন, যেটা আপনার সামনে ঘটেনি বা ডকুমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে কোনো ঘটনা আপনি ঘটেনি, সেই ক্ষেত্রে আপনার হাতে যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের বেসিসে কিন্তু আপনি পেমেন্ট করবেন। সেটাকে বলছি আমরা ইন্ডিপেন্ডেন্ট প্রিন্সিপাল, অটোনমি প্রিন্সিপাল বেসড অন দ্য কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন। অর্থাৎ কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হবে ডকুমেন্টস, কমপ্লায়েন্ট ডকুমেন্টের এগেইনস্টে আমরা যদি ইফ উই গট ইট ওকে অ্যাকর্ডিং টু আওয়ার এক্সপেকটেশন থ্রু ইস্যুইং লেটার অফ ক্রেডিট অর লেটার অফ গ্যারান্টি, তাহলে আমরা কিন্তু পেমেন্ট করব। আর এই 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 রুলস গুলো ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে এত জনপ্রিয় এই কারণে, কারণ এগুলো কিন্তু স্ট্রিক্ট একটা এক্সপায়ারি ডেট মেনটেন করে, যে তুমি আমি যে গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টিটা আনলিমিটেড না, এটা কিন্তু আনলিমিটেড পিরিয়ড পর্যন্ত। যেমন আমরা শিপিং গ্যারান্টি ইস্যু করি, একজন একটা ক্যারিয়ারকে বা একটা একটা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারকে আমরা গ্যারান্টি দিচ্ছি যে যতদিন পর্যন্ত অরিজিনাল ডকুমেন্টটা আমার কাছে জমা দিবা না, ততদিন পর্যন্ত গ্যারান্টিটা লাইভ থাকবে। কিন্তু এই ক্ষেত্রে এই ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি গুলোতে কিন্তু এক্সপায়ারি থাকে। তুমি যা কিছু করবা, তোমার পেমেন্ট পাবা কমপ্লায়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, এবং কমপ্লায়েন্ট প্রেজেন্টেশনটা দেওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে, যে টাইমটা হচ্ছে এইটা, যেটাকে আমরা বলছি এক্সপায়ারি ডেট। যদি এক্সপায়ারি ডেটের ভিতরে যদি বাইরে তুমি যদি আমাকে প্রেজেন্ট করো, এবং অ্যাকচুয়ালি যদি ডিফল্ট সিচুয়েশন অ্যারাইজ করলেও আমি কিন্তু এই এক্সপায়ারি কাট অফ টাইমের বাইরে গেলে আমি তোমাকে কিন্তু পেমেন্ট করব না। এই জন্য আমরা যখন গ্যারান্টি ইস্যু করব, গ্যারান্টি এক্সপায়ারি ডেট ভেরি ইম্পর্টেন্ট। এলসির ক্ষেত্রে শিপমেন্ট ডেট এবং এক্সপায়ারি ডেট যেরকম ইম্পর্টেন্ট, গ্যারান্টির ক্ষেত্রে আমরা যেহেতু শিপমেন্ট ডেটের কোনো ব্যাপার নাই, সেক্ষেত্রে এক্সপায়ারি ইভেন্ট বা এক্সপায়ারি ডেটটা ভেরি ইম্পর্টেন্ট। এক্সপায়ারি ইভেন্টও হতে পারে, যদি ওই সিচুয়েশন ঘটে এতদিনের মধ্যে, তাইলে তুমি পেমেন্ট করবা। এটা যদি এতদিনের মধ্যে না ঘটে, তাহলে তুমি কিন্তু আমার কাছে ক্লেম করবা না। দিস ইজ এক্সপায়ারি ইভেন্ট। আইএসপি 98 নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা এটা নিয়ে আর খুব একটা বেশি কথা বলবো না। আমরা মোটামুটি ইন্টারন্যাশনাল কনভেনশন যেগুলো আছে, আইএসপি 98, ইউআরডিজি 758, ইউসিবি 600, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো ইউসিবি 600 নিয়ে আমরা এটা
এটা এটা নিয়ে এর আগে আমরা কথা বলেছিলাম। তারপরে ইউসিপি 600 আমরা এটা ডকুমেন্টারি ক্রেডিটের জন্য, এটা এমন একটা জনপ্রিয় ইন্টারন্যাশনাল রুলস যেটার মাধ্যমে আমরা এলসিও ইস্যু করতে পারি মোস্টলি, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এই গ্যারান্টি ইস্যু করতে পারি। কারণ এই এইসব রুলস গুলার একটা বড় সুবিধা হচ্ছে আপনারা যখন পড়বেন এই রুলস গুলোর শুরুতে লেখা আছে অ্যাপ্লিকেশন। এগুলো কোথায় প্রয়োগ করা যায়? অ্যাপ্লিকেশন আর্টিকেলের মধ্যে আমরা দেখতে পাই যে এটা ইচ্ছা করলে কোনো আর্টিকেলকে আপনি মডিফাই করতে পারবেন আপনার ব্যবসার জন্য, আপনার সিচুয়েশন ফেভার করে এরকম কোন ক্লজ আপনি ইচ্ছে করলে বায়ার সেলার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আপনারা কিন্তু সেটা কিন্তু অ্যামেন্ড করতে পারেন, মডিফাই করতে পারেন, ইভেন বাদও দেওয়া যায়। এই কারণেই ইউসিপিতে এই সুবিধাটা সবচেয়ে বেশি, কারণ সে কারণে আপনি ইউসিপির মাধ্যমে ডকুমেন্টারি ক্রেডিট ইস্যু করতে পারবেন। আপনি এটার মাধ্যমে আমরা এই গ্যারান্টি ইস্যু করতে পারবো। এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি নিয়ে আমার 1 আওয়ার লং সেশন। তো এখন প্রশ্নোত্তর পর্ব, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমি সংক্ষেপে যতটুকু সম্ভব মূল জিনিসটা আমরা আলোচনা করেছি। জি, থ্যাংক ইউ আমাদের মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবকে। এই পর্যায়ে আমরা এখন কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন। তা আমরা সবার কাছ থেকে আমার মনে হয় কোশ্চেন গুলো নিলে আরো অনেক ক্লারিটি আসবে। কেউ জি কেউ অনেকগুলো কোশ্চেন অলরেডি রেজ করেছেন। তা আমার মনে হয় যে তারা মুখে বললে আরো ভালো হবে, অনেক সময় ওই জিনিসগুলো হয়তো ফুটে ওঠে না। জি জি জি, জি, এখন আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন। আপনাদেরকে একজন রেইজ হ্যান্ড। একটা প্রশ্ন করেছে, স্যার, আই উড লাইক টু আস্ক হাউ দ্য ওভারসিজ guarantee are authenticated since GTs are issued in favor of the requesting company. In case of an advance payment guarantee, at what point the GTE should be activated? আমাকে একটু যদি একটু বুঝিয়ে বলতেন, আমি ঠিক আরো আলোচনা করলে সরাসরি প্রশ্নগুলো আর ভালো হতো। স্ট্যান্ড বাই ইজ অলসো গ্যারান্টি লাইক আইএসপি 98। এলসি ইজ অলসো গ্যারান্টি। নো, এলসি কিন্তু আমরা আলোচনা করেছিলাম, এলসি কিন্তু গ্যারান্টি না। গ্যারান্টি আর এলসির মধ্যে পার্থক্য আছে, যেটা আমরা শুরুতেই বলেছিলাম। হ্যাঁ, আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন, সরাসরি। জি, সবাই রেইজ হ্যান্ড করলে আমরা জি, তখন তাদেরকে শিওর মাইক্রোফোন দিব, ওনারা শিওর তখন আমাদেরকে প্রশ্ন শিওর। করতে পারবেন। এবং এটা এই সেশনটা, কোশ্চেন আনসার সেশনটা হল ফ্রুটফুল, যে আপনাদের হুম, মনের কথাটা বা যে জিজ্ঞাসাটা আমরা সরাসরি আলোচনা করতে পারলাম। হুম। তবে আপনি খুব সুন্দরভাবে একেবারে ডিটেলস এক্সপ্লেন করেন, তো হয়তো এই ব্যাপারে আমাদের প্রশ্ন একটু কমই থাকতে পারে। কারণ আমি স্লাইড গুলো হুম, বানাই কিন্তু হুম, আমি পড়ি বেশি, লিখি কম। এই কারণে হুম, যাতে করে এই স্লাইড গুলো পড়ে সবার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে যে প্রেজেন্টেশনটা আমি লিখিত দিয়েছি এটা দিয়ে আপনাদের খুব উপকার হবে। অন্তত আপনারা ব্যাংক এবং গ্যারান্টি রিলেটেড ইস্যুস গুলো আপনারা এট এ গ্লান্স খুব ভেরি শর্টার পয়েন্ট অফ টাইমে আপনারা কিন্তু আমার আমার মনে হয় আমি দিতে পেরেছি। জি জি জি, আমাদের অবশ্য যদি কেউ আপনার রেইজ। যদি ইয়ে না থাকে, আপনার মোবাইল নাম্বারটা অলওয়েজ তো দিচ্ছেন, ওই ও আসছে, এদেরকে নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে। সুমন আলম আছে, 1120 আছে। হ্যাঁ, হুম। মতিন, এদের থেকে একটু কোয়েশ্চেন গুলি নিতে জি, জি, হ্যাঁ, পারবেন। আমরা ওনাদের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি। আমি অবশ্য রেইজ হ্যান্ড দেখতে পাচ্ছি এখন। আচ্ছা, আমি হ্যাঁ, তা অনেকে আমাদের। রেজ করেছে, আমি কিন্তু অ্যালাউ করেছি। আমাকে জি নাইম ভাই আমি ফোন জি, দিয়েছিল, জি জি, অ্যালাউ আসসালামু এখন করেছি। আলাইকুম। আমি দেখেছি যে আপনি আনমিউট হুম, করে দিয়েছেন আমাকে। আচ্ছা। তো ধন্যবাদ, জি আপনার জি, প্রেজেন্টেশন ওয়াজ ভেরি নাইস। হ্যাঁ, হ্যাঁ, আমি জয়েন করেছি হলো লন্ডন থেকে, হ্যাঁ, থ্যাংক এবং ইউ আপনার থ্যাংক মোটামুটি ইউ প্রত্যেকটা প্রোগ্রামই আমি দেখেছি থ্যাংকস অ্যালট। দেখে। এবং আমার কাছে ভালো লেগেছে। তো যদিও ডাইরেক্ট ডেফিনেশনে আপনার লেটার অফ ক্রেডিটকে আমরা গ্যারান্টি বলি না, জি বাট আপনি যদি এটার পারপাস এবং অন্যান্য গ্যারান্টি। জিনিসগুলি একটু আমলে আনেন, জি তাহলে জি, দেখবেন যে আমি একজন অচেনা মানুষের সাথে ব্যবসা করতে চাই, যে নাকি জিওগ্রাফিক্যালি অনেক দূরে অবস্থিত। রাইট। তো কাজে তার সাথে আমি কিভাবে ব্যবসা করব? তো একটা ইন্টারমিডিয়ারি দরকার হয়। সেটা হলো যে মধ্যে একটা ব্যাংক যে একটা ইন্টারমিডিয়ারি ভূমিকা পালন করে,
সেটা একটা সিঙ্গেল ব্যাংকও হইতে পারে দুইজনের জন্য, আবার দুইটা আলাদা ব্যাংকও হইতে পারে, অথবা তিনটা চারটা ব্যাংকেরও ইনভলভমেন্ট সেখানে থাকতে পারে, বেসড অন দা সিচুয়েশন অ্যান্ড রিকোয়ারমেন্ট। তো এখন লেটার অফ ক্রেডিট যখন একজন বায়ার দেয়, সে কিন্তু তার ব্যাংকের মাধ্যমে আমাকে এসিওর করে আমি যদি আমার পারফরমেন্স করি, সাপ্লাইটা দেই, জি তাহলে আমি আমার পেমেন্টটা পাবো। আবার সিমিলারলি লেটার অফ ক্রেডিটের মধ্যে যেই সকল শর্তাবলী আরোপ করা হয়, যে আমি পারফর্ম করে কি কি ডকুমেন্ট দিলে মানে এটা প্রমাণিত হবে যে আমি পারফর্ম করেছি। তো কাজে এটা সাপ্লায়ারের পক্ষ থেকে এক ধরনের গ্যারান্টি যে আমি পেমেন্ট পাবো, আর বায়ারের পক্ষ থেকে এক ধরনের গ্যারান্টি যে আমি যা চাচ্ছি সেটা সাপ্লায়ার আমাকে স্যাটিসফাই করবে। তো আমি যদি ওই বিবেচনায় নেই, তাহলে এটা দুই মুখী গ্যারান্টি। এই জন্য আমি সেটাকে গ্যারান্টির অন্তর্ভুক্ত করার জন্য আমি আর কি আমার ওপিনিয়নটা দিয়েছি, বাট নট নেসেসারিলি ইট উইল বি ডিফাইন্ড বাই ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ইন অ্যাজ No, পার no, 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 no. দেয়ার। Exactly. You are absolutely correct at your stance. আমি 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 আপনাকে ধন্যবাদ যে আপনি ইউ আর থিঙ্কিং ডিপার, যে অ্যাকচুয়ালি আমরা থিওরিটিক্যাল কথায় যাব না, যে আমরা একটা যখন এলসি ইস্যু হয়, এই জন্য বলা হয় যে এলসি হচ্ছে যে উইন উইন পেমেন্ট মেথড। উইন উইন পেমেন্ট মেথড, এটা উইন উইন পেমেন্ট মেথড এই কারণে যেহেতু অ্যাপ্লিক্যান্ট বা ইম্পোর্টার সবসময় পায় যে কমপ্লায়েন্ট ডকুমেন্টের এগেনস্টে আমি পেমেন্ট করব, আর সেলার যেটা করে সেটা হচ্ছে যে যে আমার একটা ব্যাংকের অন্তত পেমেন্ট আন্ডারটেকিং আছে, যে যদি ঠিকভাবে কাজকর্ম করতে পারি, শিপমেন্ট করতে পারি এবং শিপমেন্ট রিলেটেড পেপারগুলো জমা দিতে পারি, তাহলে এটা আমি পেমেন্ট করবো। অ্যাবসলিউটলি কারেক্ট, আপনি যেটা ধরেছেন সেটা হচ্ছে যে এটা উইন উইন পেমেন্ট মেথড। তবে যে জিনিসটা ইন্টারন্যাশনাল এক্সপার্টরা যেভাবে বলেন সেটা হচ্ছে যে এটা নিয়ে আসলে আমি থিওরিটিক্যাল কথা বলতে চাই না। গ্যারান্টির পার্টটা হচ্ছে যে এক এক পক্ষ ডিফল্ট করতে হবে, এক পক্ষ ডিফল্ট করলে তখন এটা স্ট্যান্ড বাই একজন যায় সেখানে কাজ করবে, ব্যাংক এখানে স্ট্যান্ড বাই থাকে। গ্যারান্টির ক্ষেত্রে ব্যাংক হচ্ছে স্ট্যান্ড বাই, এখানে বায়ার বা সেলার বা যার পক্ষে এক পক্ষ যদি গ্যারান্টি ইস্যুয়ার যদি ডিফল্ট করে, তখন ব্যাংক কি করে, যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে কম্পেনসেট করে। আর এলসির ক্ষেত্রে ডিফল্ট সিচুয়েশন নাই, এলসির ক্ষেত্রে হচ্ছে যে উইন উইন, তুমি আগে পারফর্ম করো, শিপমেন্ট করো, তারপর আমি পারফর্ম করব। দিস ইজ দ্য ডিফারেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ হাকিম ভাই। আমি খুবই খুশি যে যে মাই ভয়েস ইজ স্প্রেডিং ওভার লন্ডন। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। এই আব্দুল হাকিম সাহেব কিন্তু উনিও সাপ্লাই চেইনে অনেক বছর কাজ করেছেন, ওনার দ্যাটস গ্রেট, খুবই গ্রেট, গ্রেট, নলেজ আছে, এই জন্য উনি প্র্যাকটিক্যাল নাইস। পার্সপেক্টিভে প্রশ্নটা করেছেন। তা আমরা পরবর্তী ক্যান্ডিডেটের কাছ থেকে জানতে চাই, সুমন বলবেন অথবা আমাদের 1120F। হুম, আসসালামু আলাইকুম, আমি সুমন আলম বলছিলাম স্যার। জি সুমন আলম, জি। স্যার, আমি একটা গভর্নমেন্ট সংস্থায় কাজ করি, সেখানে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক ঠিকাদার কাজ করেন। এক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে পারফরমেন্স গ্যারান্টি এবং অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি পেয়ে থাকি। তো এক্ষেত্রে হয় কি, যে বিদেশি একটা ব্যাংক আমাদের শিডিউল ব্যাংকে একটা গ্যারান্টি দেয়, সেটার প্রেক্ষিতে আমাদেরকে একটা কাউন্টার গ্যারান্টি দেয়। তা আমরা কোনো কারণে যদি এটাকে এনকেশ করতে হয়, তাহলে ওই কাউন্টার গ্যারান্টি যে ব্যাংক থেকে পেয়েছি সেখানে আমরা এটাকে এনকেশ করি। আমি স্যার প্রশ্নটা আমি ওই কোশ্চেনের অ্যান্সারে লিখেছিলাম। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো ক্ষেত্রে আমাদের এখানে কাউন্টার গ্যারান্টি না থাকে বাংলাদেশের শিডিউল ব্যাংক থেকে, সেই ক্ষেত্রে আমরা কোনো কারণে যদি এনকেশ করতে হয়, তাহলে সেই প্রসিডিউরটা কি হবে সেটা? আচ্ছা, কাকা দেশে। আপনি বলতে চাচ্ছেন যে বিদেশি ব্যাংকের গ্যারান্টি আসবে লোকাল ব্যাংকে, সেটা এগেইনস্টে লোকাল ব্যাংক একটা কাউন্টার গ্যারান্টি ইস্যু করে, এই তো? জি জি, নর্মাল সিনারিও সেটাই, হ্যাঁ, নর্মাল সিনারিও সেটাই। কিন্তু যদি আমার এখানে কাউন্টার গ্যারান্টি না থাকে, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি ওই বিদেশি গ্যারান্টিটাকে কিভাবে এনকেশ করব যদি প্রয়োজন হয়? না, যদি কাউন্টার গ্যারান্টি না থাকে তাহলে গ্যারান্টিটা দিচ্ছে কাকে? দিচ্ছে ফরেন ব্যাংক গ্যারান্টি দিচ্ছে কাকে? সে সরাসরি আমাদের প্রতিষ্ঠানকে বেনিফিশিয়ারি করে দিচ্ছে থ্রু এ লোকাল ব্যাংক। এক্ষেত্রে লোকাল ব্যাংক কোনো রেসপন্সিবিলিটি নেবে না না, সেটা। এখানে মনে করো লোকাল ব্যাংক নাই, ধরেন যে লোকাল ব্যাংক নাই, আপনার কথা আমি যতটুকু বুঝলাম লোকাল ব্যাংক নাই, রাইট। বিদেশি জি ব্যাংক সরাসরি আপনাকে গ্যারান্টি দিচ্ছে ফরেন কারেন্সিতে। জি জি। সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই গ্যারান্টিটা এনক্যাশ করবেন? জি জি। আচ্ছা, এখন এখন বিদেশি ব্যাংক যদি এই আপনার
আপনাকে সরাসরি যদি যদি আপনার Uh, গ্যারান্টি দেয়, okay, you can send me an email. I can actually go through this সেই ক্ষেত্রে because at this moment I am in a আপনি seminar. এই গ্যারান্টিটা যদি এনক্যাশ করতে হয়, এই গ্যারান্টির বেনিফিট Okay. দিতে হলে আপনাকে কিন্তু সরাসরি তো আপনি যেতে পারবেন না, কোনো ব্যাংকের মাধ্যমে আপনাকে যেতে হবে। জি আপনি যেমন যেমন মনে করেন যে আপনাকে লন্ডনের কোন একটা ব্যাংক বা কোন একটা That ব্যক্তি might একটা be চেক good. দিয়েছে, জি আপনি চেকটা কালেকশন করার Might be জন্য good. লন্ডনের ব্যাংক পাঠাতে হলে কিন্তু আপনি কিন্তু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যেতে হবে। ঠিক ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি যেটা আপনাকে বিদেশি ব্যাংক দিয়েছে, জি সেটা এনক্যাশমেন্টের জন্য কিন্তু আপনাকে ব্যাংকের এই মাধ্যমেই আগাইতে হবে। কারণ ব্যাংকের একটা চেইন আছে। ব্যাংক যেমন মনে করেন ওই গ্যারান্টি যদি এনক্যাশ হয়, এনক্যাশ করলে আপনি যে ফরেন কারেন্সি পাবেন, ফরেন জি কারেন্সিটা তো আসতে হবে ব্যাংকিং চ্যানেলে। ব্যাংকের নস্ট্রো অ্যাকাউন্ট Yes, আছে, ব্যাংকের বিদেশি করসপন্ডেন্ট ব্যাংক আছে, সে জি ব্যাংকের জি মাধ্যমে হয়ে বাংলাদেশের ব্যাংক হয়ে কিন্তু আপনার কাছে আসবে। জি আপনাকে জি সরাসরি গ্যারান্টি দিলেও সেটা এনক্যাশমেন্ট হবে কিন্তু ব্যাংকের মাধ্যমে। কোন একটা লোকাল ব্যাংকের কাছে যেতে হবে যাতে ইন্টারন্যাশনাল করসপন্ডেন্ট ব্যাংকের রিলেশনশিপ আছে। আচ্ছা সে মানে আমার পক্ষ হয়ে আমাদের দেশীয় একটা ব্যাংক সেটা ক্লেম অফকোর্স, করবে। রাইট আচ্ছা রাইট। যদি কোনো কারণে যদি সেই ব্যাংক সেটা কালেকশন করতে না পারলো তাহলে আমরা কি রেমেডি এখানে নিতে পারি? এখানে কি কোনো রেগুলেটরি না কোনো তখন রুলস আছে কি? আমার কথা হচ্ছে যে যদি কোনো ব্যাংক যদি আপনার গ্যারান্টি যদি এনক্যাশ করতে না পারে, এটা 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 কিন্তু ব্যাংকের রাইট। ব্যাংক যদি মনে করে যে আমি কোনোটা চেক কালেকশন করবো না বা আমি তোমার এই গ্যারান্টি এনক্যাশমেন্টের রেমিটেন্সটা আমি আনবো না, এটা ব্যাংক কিন্তু ব্যাংকের আপনি জোর করতে পারবেন না। কিন্তু সেই জি ক্ষেত্রে জি আপনার রেমিডি হচ্ছে যে আপনার যেহেতু ফরেন কারেন্সি, জি আপনি কিন্তু ডিফল্ট সিচুয়েশনে ওই ব্যাংক কিন্তু আপনাকে ফরেন কারেন্সি দিবে। এই ফরেন জি কারেন্সিটা কিন্তু রাষ্ট্রীয় সম্পদ। যদি কোনো ব্যাংক যদি আপনাকে হেল্প না করে, আপনি বাংলাদেশ ব্যাংকে আশ্রয় নিতে পারেন। কারণ অ্যাকচুয়ালি জি ফরেন জি কারেন্সিটা আসলে কিন্তু দেশের লাভ। এই ফরেন জি কারেন্সি জি কিন্তু আপনার না, ফরেন কারেন্সি তো রাষ্ট্রের। আপনি ফরেন কারেন্সিটা ডিফল্ট সিচুয়েশনের কারণে বিদেশি ব্যাংক থেকে যখন ফরেন কারেন্সি পাবেন, সেই জি ফরেন কারেন্সিটা বাংলাদেশ ব্যাংকে বা কোনো একটা ব্যাংকের কাছে আসলে সে দিবে আপনাকে টাকা, আর এই ডলার গুলো চলে যাবে সেন্ট্রাল ব্যাংকে। এই জন্য জি কোনো জি লোকাল ব্যাংক যদি আপনাকে এটা এনক্যাশমেন্টে বা কালেকশন করতে যদি হেল্প না করে, আপনি সেন্ট্রাল ব্যাংকের পারমিশন নিয়ে নিতে পারেন। কারণ সেন্ট্রাল আচ্ছা ব্যাংক তার অথরাইজ ডিলার আছে, কোন একটা জি জি ডিলার ব্যাংকে সে কিন্তু তাকে নমিনেট করে বা ইনস্ট্রাকশন দিবে যে এর মাধ্যমে ফরেন কারেন্সি আসবে, তুমি এটা হ্যান্ডেল করো। আচ্ছা আচ্ছা স্যার এখানে আরেকটা প্রশ্ন। আমরা তো জানি যে ইউআরডিজি আর্টিকেল 20 অনুযায়ী 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে সে এটা আমাকে অনার করতে হবে সেটা। জি জি। এখন কোনো কারণে সে যদি এটা 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে অনার করতে না পারলো, না পারে। মানে বৈদেশিক ব্যাংকের অসহযোগিতার কারণে, হুম। সেই ক্ষেত্রে আমরা কি মানে নেক্সট পদক্ষেপ কি নিতে পারি? নেক্সট পদক্ষেপ, এরকম অহরহ ঘটনা বাংলাদেশে এলসির ক্ষেত্রে হচ্ছে, বুঝছেন? জি জি এটা রেমেডি হচ্ছে, আমরা সব সময় বলি যে আপনি আগে যে গ্যারান্টি বা এলসি করার আগে আমরা একটা কন্ট্রাক্ট করি না বায়ার সেলারের মধ্যে, জি জি সেই কন্ট্রাক্ট কন্ট্রাক্টের থাকে। মধ্যে আমাদের সবচেয়ে বড় দুর্বল হচ্ছে কন্ট্রাক্টের মধ্যে আরবিট্রেশন কোনো ক্লজ নাই। এই যে যদি একটা ব্যাংক ডিফল্ট করে, সেই ক্ষেত্রে জি আমি কোথায় যাব, কোন আরবিট্রেটরের কাছে যাব, কোন সালিসদারের কাছে যাব, কোন মধ্যস্থতাকারীর কাছে যাব, সেটা বায়ার সেলার আগে কিন্তু প্রি এগ্রিড একটা অ্যারেঞ্জমেন্ট করে থ্রো সেলস কন্ট্রাক্ট বা আগে একটা যে কন্ট্রাক্ট সেখানে। কিন্তু আমাদের কন্ট্রাক্টের দুর্বলতা হচ্ছে যে আমাদের কাছে এরকম কোনো আরবিট্রেশন ক্লজ দিয়ে ইন্টারন্যাশনাল কাউন্টার পার্টরা কিন্তু আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায় না। এই জি কারণে কোনো ব্যাংক যদি ডিফল্ট করে, সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে, আমি সাফারার, এখানে আমি ব্যক্তিগতভাবে কয়েকটা কেসে আমরা কিছুই করতে পারিনি। তবে বড় বড় আচ্ছা ব্যাংক জি যেগুলো, সেই ক্ষেত্রে বড় বড় ব্যাংকের সাথে লোকাল ব্যাংকের করসপন্ডেন্ট ব্যাংকের রিলেশনশিপ থাকে। সেক্ষেত্রে ব্যাংক টু জি ব্যাংক নেগোসিয়েশন ছাড়া আর কোনো ধরনের প্র্যাকটিক্যালি কোনো রেমিডি আমি পাই নাই। এখানে কিন্তু সেন্ট্রাল ব্যাংক কোনো ইনভলভ হয় না। ও কারণ আচ্ছা এই নেগোসিয়েশনের ক্ষেত্রে, ডিসপুট সেটেলমেন্টের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ডিসপুট সেটেলমেন্ট অথরিটি আছে, আরবিট্রেশন অথরিটি আছে, বিভিন্ন জায়গায় বাংলাদেশেও আছে, কিন্তু ওইটা ওইভাবে প্রচলিত না, কারণ আমাদের সেলস কন্ট্রাক্টটা অনেক দুর্বল, সেই কারণে। থ্যাংক ইউ স্যার। থ্যাংকস। জি, থ্যাংক ইউ। এখন আমাদের আরেকজন আছেন, F1120 কি সুমন ছিলেন? জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি কথা বলতেছি হলো কাতার থেকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার কিছু কোশ্চেন ছিল। ফার্স্ট কোশ্চেন হলো গিয়ে বেসিক্যালি আমি একটা কর্পোরেট গ্যারান্টি রিসিভ করছি ফ্রম ওভারসিজ, লেটস সে ফ্রম হাঙ্গেরি। জি। আচ্ছা, ইন কেস অফ ডিসপিউট
this corporate guarantee is like something they issued a letter, they signed by the authorized signatory, and they issued the physical letter to us. Right. So in case of dispute, like what extent this will be beneficial for us, or what is the remedy? প্রথম কথা হচ্ছে যে কর্পোরেট গ্যারান্টি আপনাকে কোন ধরনের কর্পোরেশন দিয়েছে এবং আপনি সেই This is কর্পোরেশনের না আমি একটু বলি এবং okay. সেই কর্পোরেশনের সাথে আপনি যখন গ্যারান্টিটা নিচ্ছেন আপনার কিরকম অ্যারেঞ্জমেন্ট ছিল সিকিউরিটি কনটেক্সট থেকে, দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট ইস্যু। আর কর্পোরেট গ্যারান্টি যখন আপনি নিয়েছেন আপনি তখন নিশ্চয়ই এগুলো চিন্তা করেছেন যে আমি কর্পোরেট গ্যারান্টি নিচ্ছি, তাদের ক্রেডিটওয়ার্দিনেস ভালো, সে ডিফল্ট করলে আমাকে সমস্যায় ফেলবে না, টাকা দিবে বা এক্সিকিউশন করবে। কিন্তু এখানে আপনি যে রেমেডিটা তারা যদি না দেয়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, সেটা আপনি তো যেহেতু কাতারে আছেন, আপনি কাতারের ডোমেস্টিক বা কমার্শিয়াল ল বা আরবিট্রেশন কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি স্ট্রং এবং অনেক বেশি স্ট্রং, এবং মিডল ইস্ট বেসড কোনো কোম্পানির সাথে মানে ইন্টারন্যাশনালি এইরকম এই নন এক্সিকিউশন অফ গ্যারান্টি এটা কিন্তু অন্যরা 100 বার চিন্তা করে, কিন্তু একদম বাংলাদেশের সাথে করতে গেলে ওরা এত চিন্তা করে না। কারণ আমাদের যেসব ডিফল্ট সিচুয়েশনের কথা আমরা বলছি, দো ইট ইস লেটার অফ ক্রেডিট, দো ইট ইস ইন্টারন্যাশনাল ব্যাংক গ্যারান্টি, ক্রস বর্ডার ডিফল্ট সিচুয়েশন বা কমিটমেন্ট ব্রিচ করার কারণে আমরা যেসব জায়গায় যেতে পারি সেই সব জায়গাগুলো আমাদের জন্য কিন্তু ততটা লোকাল কনটেক্সট থেকে, বাংলাদেশের কনটেক্সট থেকে তত প্রচলিত না। আমি শুরুতেই বলি যে আমরা যখনই ব্যবসাটা স্টার্ট করি আমরা কিন্তু একটা দুর্বলতা নিয়ে শুরু করি, যেটা হচ্ছে সেলস কন্ট্রাক্ট, বা যেখানে আমাদের কোনো ধরনের ব্যবসায় যখন কমার্শিয়াল কন্ট্রাক্টটা ব্রিজ করে বিটুইন বায়ার এন্ড সেলার, সেই ক্ষেত্রে আমাদের একটা হিউজ গ্যাপ থাকে আমাদের সেলস কন্ট্রাক্ট বা প্রি এগ্রিড কন্ট্রাক্ট প্রায়র টু স্টার্টিং গ্যারান্টি অর লেটার অফ ক্রেডিট বিজনেস। তো সেই জন্য আমাদেরকে যখনই ব্যবসায় স্টার্ট করি আমরা অন দ্য বেসিস অফ দ্য সেলস কন্ট্রাক্ট বা প্রি এগ্রিড কন্ট্রাক্ট, সেখানেই কিন্তু আমাদেরকে স্টার্ট করতে হবে যে আমরা আরবিট্রেশন বা মধ্যস্থতা বা যেটাই বলি না কেন, এটা ক্লজ আমরা কিন্তু রাখতে হবে। এবং সেই আরবিট্রেশনটা কোথায় হবে? সচরাচর ইন্টারন্যাশনাল কনটেক্সটে আমরা দেখি যে সেটা হচ্ছে যে লোকাল, আমরা সবসময় চাইবো যে বাংলাদেশে আরবিট্রেশনটা হোক, কিন্তু কাউন্টার পার্ট চাইবে কাউন্টার পার্টের দেশে হোক। তো সেই কারণে যখন নেগোসিয়েশন হয় তখন আমরা থার্ড কোনো কান্ট্রি বেছে নিই। Understood. I have a few more questions. I have received one advance payment guarantee. Right. Now, this guarantee is issued in form of letter instead of issuing through a SWIFT. Right. Okay, but that is like a regular norm, or it is preferred to have it in SWIFT? Right. Now, I'm asking the questions like আমি এটা কি যদি নরমাল লেটারের মাধ্যমে না নিয়ে যদি সুইফট এর মাধ্যমে নিতে পারি সেটা কি বেটার, নাকি নরমাল লেটারে নিলেও এটাতে কোনো? সুইফট ইজ দ্য মোস্ট অথেন্টিকেটেড মিডিয়াম অফ ফাইন্যান্সিয়াল মেসেজিং। সুইফট ইজ দ্য মোস্ট used financial messaging platform এবং এটা হচ্ছে মোস্ট সিকিউর। এবং সুইফটের মাধ্যমে যখন সুইফট যারা অপারেট করে, সুইফট অফার সুইফট ইউজিং ফ্যাসিলিটি টু দোজ ব্যাংক হু আর ভেরি স্ট্রং এবং ভেরি ট্রাস্টেড টেস্টেড টু দ্য সুইফট অথরিটি। অতএব আপনি লেটারের চেয়ে সুইফট লেটারটা আপনার ফোর্জ হতে পারে, এটাতে আমি বাংলা কথায় বলি 2 নাম্বারই হতে পারে, কিন্তু সুইফট ইজ সিম্পল। Okay. এইসব গ্যারান্টি MT 7600 তে, MT 760 সুইফটের MT 7 দিয়ে যেসব গ্যারান্টি গুলো ইস্যু হবে 7 ক্যাটাগরি, এই 7 ক্যাটাগরির মেসেজ গুলো হচ্ছে মোস্ট ট্রাস্টেড এবং এগুলো হচ্ছে যে আন্ডারটেকিং বেসড, ব্যাংকের আন্ডারটেকিং বেসড, দ্যাট উড বি ভেরি মাচ সিকিউরড and supportive for your financial transaction. Okay. Thank you. Okay, fine. The last question, I received one advance payment guarantee. I paid the advance. So in my guarantee, I have mentioned a clause that the moment the advance payment received by the beneficiary, the guarantee is activated. Right. But now it is mentioned in the guarantee, but
I need to receive one confirmation from the beneficiary that he has received the fund, Right. or it should be from the beneficiary's bank saying that yes, the fund has been received and so guarantee has been activated. Right. What is the most preferable or the advisable way to get the confirmation on the activation of the advance payment guarantee? Fine. Very good question. মানে আপনার কথা হলো আপনি যে অ্যাডভান্স পেমেন্ট করেছেন সে যে এটা রিসিভ করেছে এবং সেটার এগেইনস্টে সে যে আপনাকে একটা অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি দিবে, রিপেমেন্ট গ্যারান্টি, এবং সেই রিপেমেন্ট গ্যারান্টিতে আপনি জানতে চাচ্ছেন যে সেখানে একটা ক্লজ আছে যে সে যে অ্যাডভান্স পেমেন্টটা পেয়েছে এইটার প্রুফ আপনাকে দিলেই বোঝা যাবে যে আপনাকে যে অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টি দিয়েছে সেটা লাইভ বা এক্সিকিউটেড। রাইট। সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন হলো যে আপনি এই অ্যাডভান্স পেমেন্টটা যে পেয়েছে এটা আপনাকে আগে বুঝতে হবে, তারপরে আপনি কনফিডেন্ট হবেন যে আমার এই গ্যারান্টিটা সে তো কন্ডিশনাল করে দিয়েছে। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে অ্যাডভান্স পেমেন্টটা আমি পেয়েছি, এইটা তোমার কাছে প্রুফ গেলে বুঝবা যে আমার গ্যারান্টিটা লাইভ। আগে তাকে পেতে হবে, আপনাকে বুঝতে হবে, তারপরে আপনাকে। তো সেই জন্য আপনারা যখন একটা এগ্রিমেন্ট করবেন সেই ক্ষেত্রে আপনি যে অ্যাডভান্স পেমেন্ট পাঠিয়েছেন সুইফটে পাঠিয়েছেন, এবং সুইফটে যখন পাঠাবেন তখন কিন্তু আপনাদের গ্যারান্টির আগে যে এগ্রিমেন্টটা হয় সেখানে আপনি একটা অ্যাকনোলেজমেন্ট চাইবেন যে তোমাকে আমি যে অ্যাডভান্স পেমেন্ট দিয়েছি এবং তুমি যে কন্ডিশন দিয়েছো যে অ্যাডভান্স পেমেন্ট গ্যারান্টিটা লাইভ হবে, আমার কাছ থেকে আমি অ্যাডভান্স পেমেন্টটা যে পেয়েছি এটার কোনো প্রুফ পেলে। ঠিক আছে? এখন বেটার হচ্ছে আপনি আগে অ্যাডভান্স পেমেন্ট দেওয়ার পরে সে যে পেয়েছে ব্যাংক থেকে একটা অ্যাকনোলেজমেন্ট, ইয়েস তোমার এটা পেয়েছি, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে এটা আগে না দিলে আপনি পরবর্তীতে যখন যেই কারণে আপনি অ্যাডভান্স পেমেন্ট দিয়েছেন সেইটা যখন ডিফল্ট হবে সেই ক্ষেত্রে আপনি যখন ক্লেম প্রেজেন্ট করবেন তখন ক্লেমের সাথে কিন্তু আপনি কিন্তু এই ডকুমেন্টটা কিন্তু সাবমিট করতে হবে। বেটার হচ্ছে আপনি যখনই অ্যাডভান্স পেমেন্ট করেছেন ওই ব্যাংক থেকে একটা অ্যাকনোলেজমেন্ট চাইবেন, যেহেতু আপনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং এটাই হচ্ছে আপনার ভাইটাল ডকুমেন্ট কন্ডিশন যে আপনি অ্যাডভান্স পেমেন্ট পেয়েছেন, এটা আপনাকে প্রুফ করতে হবে আপনার ক্লেমের সাথে। কারণ তুমি পেয়েছো, তুমি অ্যাডভান্স পেমেন্ট পেয়েছো, অতএব তুমি কাজ করো নাই, আমি তোমার অ্যাকনোলেজমেন্ট সহ আমি ক্লেম করেছি, কারণ তুমি বলেছো অ্যাকনোলেজমেন্ট দিলে তোমার গ্যারান্টি লাইভ। অথবা আপনাকে আগে কিন্তু অ্যাকনোলেজমেন্টটা কিন্তু রিসিভ করতে হবে। কারেক্ট। ওকে ওকে, perfect. Thank you so much. Thank you for your clarification. You're most welcome, and wish you all the best abroad. And I think you are doing very good in Qatar and helping to bolster the economy of Bangladesh and bolstering the reserve of Bangladesh foreign currency. Thanks a lot. Wish you all the best. Thank you. তা আমাদের মনে হচ্ছে যে সময়ও নাই আর প্লাস কোশ্চেনও আছে বলে মনে হচ্ছে না, তাই এই পর্যায়ে আমাদের হয়তো ধন্যবাদ দেওয়ার পালা। আমাদের প্রেসিডেন্ট সাহেব কিছু বললে, প্রেসিডেন্ট সাহেব আপনি কিছু বলবেন না আমরা অনুষ্ঠানটা সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করব? প্রেসিডেন্ট সাহেব মনে হচ্ছে যে ইয়েতে ব্যস্ত আছে। তাই যাই হোক, আমাদের আসলে এই সেশনটা খুবই ফ্রুটফুল হয়েছে। মোর ইন্টারাকশনের মাধ্যমেই কিন্তু আসলে নিজেদের যে মানে ইয়াটার আরো ক্লারিটি আসে উপস্থাপনার। তাই অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই। আপনি থ্যাংক ইউ। আসলে অনেক সময় নিয়ে আমাদেরকে হেল্প করেন, আবার প্রেজেন্টেশন গুলো দেন। আপনি অবশ্য আপনার নাম্বারও আমাদেরকে শেয়ার করেন, তাই আমরা অবশ্যই যে কোনো ক্লারিটির ব্যাপারে আপনার সাথে যোগাযোগ করব। আমরা অনেক পার্টিসিপেন্ট ছিল, প্রায় 170-এর কাছাকাছি। অনেকেই চলে যাচ্ছেন যেহেতু আমরা শেষ পর্যায়ে আছি। ওনাদেরকেও ধন্যবাদ যে ওনারা পার্টিসিপেশন করেছে। আমাদের প্রেসিডেন্ট সাহেব এবং বিশেষ করে আমাদের রিসোর্স পার্সন, ওনাকে ধন্যবাদ দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রেসিডেন্ট